আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের এর আগের আধুনিক পদার্থবিজ্ঞানটা শেষ করছিলাম। তো আমাদের বর্তমান যে অধ্যায়টা, এটা আমাদের কিছুটা অংশ আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ফর্মুলা বলো, তারপর হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু কনসেপ্ট জানা থাকলে আমরা এই অধ্যায়টা খুব সুন্দর করে করতে পারবো। ওইখানকার কিছু কনসেপ্ট লাগবে। তারপর হচ্ছে যেমন আমরা কোয়ান্টাম তত্ত্ব পড়ছিলাম, সেই কোয়ান্টাম তত্ত্ব আমরা পরমাণু মডেলের মধ্যে অ্যাপ্লাই করব। তো ওভারঅল যে জিনিসগুলো লাগে আমরা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে আস্তে আস্তে আগাবো। তবে এই অধ্যায়টা আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তবে আমাদের এই অধ্যায়ের প্রথম দিককার কিছু জিনিস তোমরা জানো, যেগুলো হচ্ছে পরমাণু মডেল সম্পর্কে তোমাদের আইডিয়া খুব ভালো আছে, কিন্তু কথা হচ্ছে কিছু কিছু জায়গায় তোমাদের কনফিউশন আছে। আর ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো অনেকের কাছে অজানা আছে। তো আমার কথা হচ্ছে আজকে আমরা ওই জিনিসগুলো নিয়ে ধাপে ধাপে আগাবো। এবং পরমাণু মডেল যে আমার বিকাশ ঘটলো, আমাদের অধ্যায়টার নাম দেখো, আমাদের অধ্যায়ের নামই হচ্ছে পরমাণু মডেল। এবং আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। অর্থাৎ আমাদের পরমাণুর গঠনটা কেমন হয়, এগুলো সব জিনিস আমরা এখানে আলোচনা করব। এই যে পরমাণু, বর্তমানে আমরা যে মডেলটা জানি, সিম্পলি এখন যে কোনো একজনকে জিজ্ঞেস করলে সে আমাকে বলে দিবে পরমাণুর কেন্দ্রে আছে ভাই আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শেল বা কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতে আমার ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। আর আমাদের ভিতরে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে গঠনটা, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। অর্থাৎ এগুলো আমরা এখন বর্তমানে জানি, কিন্তু এই কনসেপ্টটা কোত্থেকে আসলো? শুরুতে তো আমরা আর এটা জানতাম না, আমরা আস্তে আস্তে ক্রমবিকাশের মাধ্যমে এখানে আসলাম। এই যে প্রথমে আমরা কোন থিওরি পাইলাম, তারপর আমাদের কীভাবে আমরা সামনের দিকে আগাইলাম, এইভাবে তার রেভলিউশনটা ঘটে আমরা ফাইনালি এই ধরনের একটা থিওরি পাইলাম, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব। এবং আমরা জানি আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরে। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যদি আমাদের ঘূর্ণায়মান থাকে, সে কীভাবে ঘুরে, এবং আমাদের ইলেকট্রনটা যদি ঘূর্ণায়মান থাকে, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাগ কত, কোন একটা কক্ষপথ তার ব্যাসার্ধ কত, মানে সে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, আমরা জানি বৃত্তাকার উপবৃত্তাকার বিভিন্ন কক্ষপথে ঘুরতে পারে। তবে আমরা ক্যালকুলেশন করার জন্য অলওয়েজ আমরা ধরে নিব সেই বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এবং এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে ওই বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে, এই ইলেকট্রনটার আমাদের ব্যাসার্ধ কত, যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আমাদের যে পরমাণুর ভিতরে আমাদের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, এই নিউক্লিয়াসের একটা ঘনত্ব আছে, নিউক্লিয়াসের ঘনত্ব কত, তারপর হচ্ছে এই থিওরিটা আমরা কোত্থেকে পাইলাম, এবং বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এবং
এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধ এত হলে 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত, এখানে কোনো একটা ইলেকট্রন থাকার জন্য তার একটা শক্তির দরকার, সেই শক্তির কিভাবে ক্যালকুলেশন করব, শক্তির মানটা কত। আমাদের এখান থেকে এখানে গেলে আমাদের ইলেকট্রন শক্তি শোষণ করবে না বিকিরণ করবে, এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গেলে শক্তির কতটুকু শোষণ হবে কতটুকু বিকিরণ হবে। শক্তি যদি বিকিরণ করে তাহলে সেখানে আমার একটা বিকিরিত শক্তি থাকবে। আমরা জানি বিকিরিত শক্তি এগুলো আমাদের বিকিরণ যেখানে আছে সেখানে আমরা বলতে পারি তার একটা কম্পাঙ্ক আছে, সেই বিকিরিত রশ্মি তার কম্পাঙ্কটা কত এগুলো আমরা বের করতে পারবো। আমরা ধাপে ধাপে পুরোটা জানবো, তার আগে তোমরা একটু আমাকে ক্লিয়ার করো আমার ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর আজকে মেসেঞ্জারে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, গ্লোবাল প্রবলেম, এই প্রবলেমের কারণে অনেকে হয়তো ভিডিও খুঁজে পাচ্ছে না। একটু তোমরা তোমাদের সাথে যারা ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, তাদেরকে মেনশন করে দাও যাতে করে তারা ইজিলি ভিডিওটা খুঁজে পায়। আবার এখানে দেখতেছি অনেকজনে ক্লাস করতেছে, আবার লাইভে আজকে একটু প্রবলেম করতেছে, আসলে মানে কোয়ান্টিটিগত একটু প্রবলেম, তবে আমাদের কোয়ালিটিগত কোনো প্রবলেম নাই। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো তো। ওকে, যদি সব কিছু ক্লিয়ার হয় আমরা সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা তোমরা একটা কাজ করো তো, তোমরা কে ক্লাস করতেছো একটু কমেন্ট করো তো। আমি বুঝতেছি না আজকে এখানে লাইভের কোয়ান্টিটি দেখা যাচ্ছে না। কারা কারা ক্লাস করতেছো একটু কমেন্ট করো তো, যারা যারা ক্লাস করতেছো তোমরা একটু কমেন্ট করো, আমি দেখি যে কে ক্লাস করতেছে। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো কারা কারা ক্লাস করতেছো, আমি এদিক দিয়ে হিস্টোরিটা একটু লিখে নিই। যদিও আমাদের এখানে তোমাদের ম্যাক্সিমাম জিনিস কেমিস্ট্রিতে জানা, তাও আমাকে আসলে ব্যক্তিগত যে দায়িত্ব সেই দায়িত্ববোধের জায়গা থেকে তোমাদেরকে আসলে একটু গোড়া থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এখানে খুব বেশি ডিসকাস করব না, আবার একেবারে কমও ডিসকাস করব না। যতটুকু ডিসকাস করার প্রয়োজন হয় ততটুকু আমরা ইনশাল্লাহ ডিসকাস করে করে সামনের দিকে আগাবো। কী রে, কমেন্টও দেখি না কেন খুব ভালো করে, সব কমেন্ট দেখা যাচ্ছে না, কাহিনী কি বুঝতেছি না। আজকে আজকে মনে হয় কোনো প্রবলেম হয়েছে আসলে। কমেন্টের কোয়ান্টিটি ঠিকই দেখতেছি, আমি নিচে দেখতেছি 95টা কমেন্ট, কিন্তু এখানে আবার সবগুলো কমেন্ট দেখতেছি না, কাহিনী কি বুঝতেছি না আসলে। আচ্ছা, যেই প্রবলেমটাও হোক কোনো সমস্যা নেই, তবে আমাদের মেইন হচ্ছে ফোকাস হচ্ছে ক্লাসটা, যে ক্লাসে কয়জন আছে সেটা আমার দেখার দরকার নাই। আমার হচ্ছে কেউ প্রশ্ন দিলে কমেন্টও আমি দেখতেছি এখানে, সো প্রবলেম হবে না। আর ক্লাসের ভিডিও অডিও ক্লিয়ার মানে হচ্ছে আমার এভরিথিং ইজ ক্লিয়ার, সো আমাদের কোনো সমস্যা নাই। কিরে কাহিনি বুঝতেছি না, অনেকে আবার মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছে ক্লাস হবে না, এই ক্লাস খুঁজে পাচ্ছে না।
হে তোমরা একটু বাকিদের একটু মেনশন করে দাও, যারা লাইভে আসো তোমরা একটু বাকিদের মেনশন করে দাও। অনেকে জানেন, অনেকে ক্লাস খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমরা এত কাহিনী বাদ দিই, যেহেতু ক্লাস রেকর্ডেড থাকবে খুব একটা সমস্যা হবে না। আমাকে জাস্ট এটা কনফার্ম করো যে তোমরা যারা লাইভে আসো এটা কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ভিডিও এটা ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও। সাউন্ড ভিডিও যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি, কারণ হচ্ছে এটাই হচ্ছে মেইন। তো আমাদের ক্লাসটা, আর আজকের ক্লাসে আহামরি খুব একটা টাফ কোনো টপিকস না, সিম্পল জিনিস নিয়ে আমরা আলোচনা করব, খুব একটা সমস্যা তোমাদের হবে না, শুধুমাত্র আমাদের বেসিক থেকে আগাইতে হবে। সাদিক শাহ বইয়া, আমার কমেন্টে কেউ রিয়েক্ট দাও যাতে আমি বুঝতে পারি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। একটু ওয়েট প্লিজ। ওকে, আচ্ছা, যেহেতু সব কিছু ক্লিয়ার আমরা সামনের দিকে আগাই। আমাদের অলরেডি অনেকক্ষণ টাইম চলে গেছে, প্রায় 15 মিনিটের মতো টাইম চলে গেছে, আমরা সামনের দিকে আগাই। আশা করি এখন সব কিছু ক্লিয়ার আছে। তো আমরা প্রথমে একটা পরমাণু, এই পরমাণুর যে গঠনটা, এই গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। সো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরমাণুর গঠন। একটা পরমাণু সে আসলে কেমন, এই পরমাণুর গঠনটাই কেমন, এটা নিয়েই হচ্ছে আমার বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। এই ধরনের তত্ত্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম কথা হচ্ছে কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু তোমরা জানোই আমি পড়ানোর সময় একটু সব কথা বলে বলে যেতে পছন্দ করি, তার জন্য তোমাকে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের মানুষ আস্তে আস্তে ধারণা করতে থাকে, 1900 সালের দিকে মানুষ ধারণা করে, 1900 সালের দিকে মানুষ যে ধারণা করলো সেটা হচ্ছে এই মহাবিশ্বের সকল কিছু পরমাণু দিয়ে ঘটা। 1900 সালের দিকে মানুষ এই ধারণাটা বিশ্বাস করলো যে এই মহাবিশ্বের সকল কিছু পরমাণু দিয়ে গড়া। এর মানে মহাবিশ্বের সকল কিছুই আমার গঠিত হয় হচ্ছে আমার পরমাণু দিয়ে। এখন আমার কথা হচ্ছে এই মহাবিশ্বের সকল কিছু যদি পরমাণু দিয়ে গঠিত হয়, এই পরমাণুটা আসলে দেখতে কেমন সেটা নিয়ে বিজ্ঞানীদের আমাদের অনেক ধরনের ধারণা আস্তে আস্তে প্রতিফলিত হয়। এখন কথা হচ্ছে এবার আমাদের দুইটা পরীক্ষা, একটা হচ্ছে আমাদের ক্যাথোড পরীক্ষা, আর একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া। আমাদের ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে বলছিলাম যে ফটো তড়িৎ ক্রিয়া। এই দুইটা পরীক্ষা থেকে প্রমাণিত হচ্ছে পরমাণুতে ইলেকট্রন আছে। পরমাণুতে কি আছে? পরমাণুতে ইলেকট্রন আছে। তাহলে আমাদের এগুলো দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা
আমাদের এটা প্রমাণিত হয়েছে সকল পরমাণুতে কি আছে, ইলেকট্রন আছে। এখন আমার প্রশ্ন হলো, পরমাণু আমরা এটাই বুঝলাম এই মহাবিশ্বের সকল কিছু পরমাণু দিয়ে গড়া, আমি এটাও বুঝলাম পরমাণুতে ইলেকট্রন আছে। এখন কথা হচ্ছে এই যে পরমাণুতে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা আমাদের কীভাবে আছে সেটাই হচ্ছে আমাদের মূল জানার বিষয়। এখন একটু খেয়াল করে দেখো, এখন পরমাণুতে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটার যে আধান, এই আধানটা কেমন, এই আধানটা হচ্ছে ঋণাত্মক। আমরা জানি, তাহলে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হলো ইলেকট্রনের আধান হচ্ছে কেমন, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। ওকে, কিন্তু আমার যে পরমাণু, সেই পরমাণুটা আলটিমেটলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল পরমাণু কিন্তু ঋণাত্মক না। পরমাণু যদি শুধুমাত্র ইলেকট্রন দিয়ে গঠিত হইতো, পরমাণু কিন্তু আমার ঋণাত্মক হইতো, কিন্তু ইলেকট্রন ঋণাত্মক, আমি এটা শিওর পরমাণুতে ইলেকট্রন আছে। এখন কথা হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হলো পরমাণু হচ্ছে আমার তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ এর মানে পরমাণু আমাদের ধনাত্মক না ঋণাত্মক না, সে হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। কিন্তু এটাও জানি আমি পরমাণুতে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে আমরা এটা বুঝলাম ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, তাহলে এই পরমাণুকে যদি আমার নিরপেক্ষ হইতে হয়, তাহলে আমাকে নতুন একটা থিওরি ডেভেলপ করতে হবে। সেই থিওরিটা কি, পরমাণুর মধ্যে যতটুকু ঋণাত্মক আধান আছে তার সমতুল্য ধনাত্মক কিছু একটা আছে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের সমতুল্য, ইলেকট্রনের সমতুল্য ধনাত্মক আধান আছে। ইলেকট্রনের সমতুল্য কি আছে, ধনাত্মক আধান আছে। তাহলে সিম্পল হিসাব নিকাশ, তাহলে আমরা প্রথমে বুঝলাম পরমাণু আমার ইলেকট্রন দিয়ে গড়া, এই মহাবিশ্বের সকল কিছু পরমাণু দিয়ে গড়া, সেই পরমাণু ইলেকট্রন দিয়ে গড়া, সেটা আমরা প্রমাণ পাইছি ক্যাথোড রশ্মির পরীক্ষা এবং ফটোতড়িৎ ক্রিয়া থেকে। এখন ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক, পরমাণুটা আসলে নিরপেক্ষ। তাহলে ইলেকট্রনটা যেহেতু ঋণাত্মক, আমাদের পরমাণু যদি নিরপেক্ষ প্রমাণ করতে হয়, তাহলে আমরা বুঝবো শুধুমাত্র ইলেকট্রন দ্বারা পরমাণু গঠিত নয়, ইলেকট্রনের সাথে আরো এমন কিছু একটা আছে যার কারণে আমাদের ইলেকট্রনের সাথে তার সমতুল্য ধনাত্মক আছে। তাহলে ইলেকট্রন ঋণাত্মক তার সমতুল্য ধনাত্মক মিলে পরমাণুটাকে বানিয়ে দিল তড়িৎ নিরপেক্ষ। এটাই ছিল বিজ্ঞানীদের ধারণা। তাহলে এই পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা কি, পরমাণুতে ঋণাত্মক আছে, পরমাণুতে ঋণাত্মকের সমপরিমাণ ধনাত্মক আছে। এখন হচ্ছে এই যে পরমাণুতে ইলেকট্রনের সমতুল্য ধনাত্মক আধান আছে, এটাকে আমরা বলতেছি কি, প্রোটন। এই ধনাত্মক আধানকে আমরা বলি কি, প্রোটন। তাহলে আমরা এখন একটা কথা বলতে পারি, তাহলে আমার যে পরমাণু, এই পরমাণু কি দিয়ে গড়া, বা পরমাণু ইলেকট্রন দিয়ে গড়া, পরমাণু প্রোটন দিয়ে গড়া। এখনো বিজ্ঞানীরা নিউট্রন সম্পর্কে কোনো কিছু জানে না। বিজ্ঞানীরা ধারণা করছে পরমাণুতে কি কি আছে, ইলেকট্রন আছে, তার সমপরিমাণ আবার কি আছে, প্রোটন আছে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া পরমাণু গঠিত হচ্ছে ইলেকট্রন প্লাস প্রোটন দ্বারা। এই যে পরমাণু গঠিত হয়েছে ইলেকট্রন প্লাস প্রোটন দ্বারা, এটাকে আমরা বলি ইলেকট্রন ফোটন মতবাদ বা ফোটন ইলেকট্রন মতবাদ। এটাকে আমরা বলি আমাদের ফোটন ইলেকট্রন মতবাদ বা ইলেকট্রন ফোটন মতবাদ। ইলেকট্রন ফোটন মতবাদ এর মানে ইলেকট্রন ফোটন মতবাদ অনুযায়ী পরমাণু গঠিত হয় কি দিয়ে, বা ইলেকট্রন ফোটন মতবাদ অনুযায়ী পরমাণু গঠিত হয় শুধুমাত্র আমার কি, পরমাণু গঠিত হয় ইলেকট্রন এবং প্রোটন দিয়ে। যেহেতু পরমাণু ইলেকট্রন এবং প্রোটন দিয়ে গঠিত হয়, এই ইলেকট্রন আমাদের তখন এই ইলেকট্রন ফোটন মতবাদ আমাকে বলে, কোন একটা পরমাণু যদি তুমি নাও, এই পরমাণুতে যে পরিমাণ ঋণাত্মক ইলেকট্রন আছে তার সমপরিমাণ ধনাত্মক ফোটন আছে। এর মানে ইলেকট্রন এবং প্রোটনের সমন্বয়ে কোন একটা পরমাণু গঠিত, এটাকে আমরা বলতেছি ইলেকট্রন ফোটন মতবাদ। অনেক সময় পরীক্ষা আসতে পারে ইলেকট্রন ফোটন যে মতবাদ, সেই মতবাদটা তোমরা ব্যাখ্যা করো, বা আমাদের ইলেকট্রন ফোটন মতবাদ বলতে তোমরা কি বুঝো। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাদেরকে একটু বলো। মানে আমরা যে এতটুকু বললাম, যে এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, যে পরমাণুর যে আইডিয়াটা, এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা আমাদেরকে একটু বলো। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, এটাকে ফোটন ইলেকট্রন, আমরা ইলেকট্রন ফোটন না বলে অনেক সময় আমাদেরকে এটাকে ফোটন ইলেকট্রন বলা হয় আর কি, মানে মতবাদের নাম যেভাবে দেওয়া হয় আর কি, ফোটন ইলেকট্রন মতবাদ।
প্রোটন ইলেকট্রন, মেইনলি বলা হয় প্রোটন ইলেকট্রন মতবাদ, প্রোটন ইলেকট্রন মতবাদ। এখন কথা হচ্ছে প্রোটন ইলেকট্রন মতবাদ যখন দিল তখন তাহলে বিজ্ঞানীরা মনে করলো কি কোন একটা পরমাণু, মনে করো দেখতে এরকম, এটা হচ্ছে আমার পরমাণু, এই পরমাণুটা এটাই, এই পরমাণুর মধ্যে আমার ইলেকট্রন আছে, এই পরমাণুর মধ্যে আমার কি ফোটন আছে, যতগুলো ইলেকট্রন তার সমপরিমাণ ফোটন, এগুলো মিক্স আকারে থাকে। কি আকারে থাকে ভাই? ইলেকট্রন ফোটন তারা মিক্স আকারে আছে। দিস ইজ মাই পরমাণু। এখানে কোনো নিউক্লিয়াসের ধারণা নাই, কোনো অন্য কোনো ধারণা নাই। তাদের কথা হচ্ছে আমাদের পরমাণু কি আকারে আছে, ইলেকট্রন ফোটনগুলো তারা একসাথে মিক্স আকারে আছে, এটা তারা ধারণা করলো। এখন কথা হচ্ছে তাহলে এই ইলেকট্রন ফোটন মতবাদ অনুযায়ী হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং ফোটন আছে। এখন বিজ্ঞানী হাইজেনবার্গ অলরেডি প্রমাণ করছে, এই যে তোমরা এভাবে বলতেছো ইলেকট্রন ফোটন একসাথে আছে, যাকে আমরা নিউক্লিয়াসের সমতুল্য ধরতে পারি। এখন হাইজেনবার্গ প্রমাণ করে দিছে প্রোটন এখানে থাকতে পারে কিন্তু ইলেকট্রন এখানে থাকতে পারে না। বিজ্ঞানী হাইজেনবার্গ প্রমাণ করে দিয়েছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে প্রমাণ করছিলাম, আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে প্রমাণ করছিলাম, ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসে থাকতে না পারে তাহলে ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। এখন কথা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকলো, তাহলে আমাদের কেন্দ্রে যে আমাদের নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? স্বভাবতই সবাই মনে করা হচ্ছে প্রোটন। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে আবার যে কাজটা হলো, এর মধ্যে হাইজেনবার্গ তো এটা প্রমাণ করছে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। এর মধ্যে বিজ্ঞানী স্যাডউইক আবার কি করছে? উনি কি করলো? নিউট্রন আবিষ্কার করলো। সেটা সালটা হচ্ছে 1932 সাল। 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করছে। সালগুলো মুখস্থ রাখতে হবে, নামগুলো মুখস্থ রাখতে হবে। এখন যখন স্যাডউইক নিউট্রন আবিষ্কার করলো এবং বিজ্ঞানী হাইজেনবার্গের এই তত্ত্ব অনুযায়ী প্রমাণ হলো প্রোটন ইলেকট্রন মতবাদটা ভুল, কারণ পরমাণুর কেন্দ্রে প্রোটন ইলেকট্রন একসাথে থাকে না, ইলেকট্রনের সেখানে থাকার সামর্থ্য নাই, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? স্বভাবতই সবাই মনে করছে প্রোটন। কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ অন্যতম একটা তত্ত্ব দিল। বিজ্ঞানী হাইজেনবার্গ বলল আমাদের পরমাণুর যে আমার নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস আমার কি থাকে? প্রোটন থাকে। নিউক্লিয়াসে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, যে প্রোটনটা ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রনটা হচ্ছে আধানহীন। এবং এই তত্ত্বটাকে আমরা বলি প্রোটন নিউট্রন তত্ত্ব। আমাদের প্রোটন নিউট্রন মতবাদ। এর মাঝখানে আবার আমরা অনেকগুলো মডেল পাবো। যেমন ফর এক্সাম্পল, এখন কথা হচ্ছে এরা তো হচ্ছে কি তোমাকে বিভিন্ন মতবাদ দিছে। কেমন? প্রথম কথা, মহাবিশ্বের সকল কিছু পরমাণু দিয়ে গড়া। এই পরমাণুটা তাহলে দেখতে কেমন? সেই দেখতে কেমনের পর আমাদের ক্যাথোড রশ্মি আর ফটোতড়িৎক্রিয়া থেকে আমরা এটা বুঝলাম আমার পরমাণুতে নিশ্চয়ই ইলেকট্রন আছে, ইলেকট্রন দ্বারা গড়া। এখন আমার কথা হচ্ছে ইলেকট্রনটা ঋণাত্মক আদান, আমার পরমাণুটা তো নিরপেক্ষ, তাহলে এই ঋণাত্মকটাকে কেমনে বানাবো নিরপেক্ষ? এই ঋণাত্মক যেহেতু আমার আছে, আমরা শিওর, তাহলে আমার কথা হচ্ছে তার সমপরিমাণ ধনাত্মক মানে হচ্ছে প্রোটন আছে। তাহলে প্রোটন থাকলে আমরা ধরে নিতে পারি পরমাণু আমাদের এভাবে আছে। তখন পর্যন্ত ধারণা করা হয়তো আমাদের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন এবং ইলেকট্রন এভাবে আবদ্ধ হয়ে তারা একসাথে আবদ্ধ হয়ে থাকে, মিশে থাকে, তাকে আমরা বলতেছি প্রোটন ইলেকট্রন মতবাদ। প্রোটন ইলেকট্রন একসাথে থাকে। কিন্তু এর মধ্যে বিজ্ঞানী হাইজেনবার্গ এটা প্রমাণ করে দিছে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। এর মানে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? অনলি প্রোটন। কিন্তু এর মধ্যেই আবার বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করে ফেলছে। বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করার পর হাইজেনবার্গ অনেক চিন্তা ভাবনা করে নতুন একটা মতবাদ দিল, যেটা বলে পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র প্রোটন থাকে না, প্রোটনের সাথে আমার কি থাকে? নিউট্রনও থাকে, যেটা আমার নিউট্রাল বা চার্জহীন। এটাকে বলতেছি প্রোটন নিউট্রন মতবাদ। আর এদিকে এটা তো হচ্ছে কি থাকে না থাকে। এখন কত হচ্ছে এর স্ট্রাকচারটা কেমন? আমি বুঝলাম এরা থাকে, এভাবে থাকে। এখন এদের স্ট্রাকচারটা কেমন তার জন্য আমার কয়েকটা মডেল আছে। প্রথম মডেল হচ্ছে ভাইয়া থমসন মডেল। আমরা একটা পড়বো। প্রথমে থমসন মডেল, এরপরে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল, এরপর আমরা পড়বো হচ্ছে ভাইয়া বিজ্ঞানী আমাদের নিলস বোর। যদিও তার নামটাই হচ্ছে বোর মানে বিরক্ত, কিন্তু উনি আমাদেরকে বিরক্ত করবে না, উনি আমাদেরকে আমাদের সুখের সন্ধান দিবে। বোর মানে বিরক্তিকর, বাট বিজ্ঞানী বোরের তত্ত্বটা নয় আমার বিরক্তিকর, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় স্বার্থকর। কারণ অন্য সবার তত্ত্ব ভুল হলেও বিজ্ঞানী বোরের তত্ত্বটা ভুল না, কারণ সেখানে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আনা ছাড়া বোর থাকতে পারে না। কারণ ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন নিয়ে আসলাম, দুর্দান্ত রেজাল্ট পেয়ে গেলাম। আমার পরমাণুর যে গঠনটা, সেই গঠনটা সম্পর্কে ক্লিয়ার একটা আমার আইডেন্টিটি পাইলাম। এবং বিজ্ঞানী নিলস বোর যে কাজটা করছে, উনি পুরো একটা ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে দিছে যে আমার কিভাবে কি ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমত বুঝি
ইতিহাস আমাদের মনে থাকে না, বাট ইতিহাস পড়ার মতো পড়লে মনে থাকে। আমি লাস্টবারের মতো আরেকবার বলতেছি, আমাদের বিজ্ঞানীরা সিম্পল চিন্তা করো, বিজ্ঞানীরা ধারণা করলো পুরো মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু আমার পরমাণু দিয়ে গড়া। এই পরমাণুটা আমার কেমন সেটা জানতে হলে বেসিক দিতে হবে একটু করে কড়া। এখন আমরা যখন বেসিক আমরা দিতে গেলাম একটু করে কড়া, তখন দেখলাম পরমাণুটা আসলে কি দিয়ে গড়া। যখন এই প্রশ্নটা আসলো পরমাণুটা কি দিয়ে গড়া, তখন আমরা দেখলাম ক্যাথোড ফটো তড়িৎ ক্রিয়া এরা আমাকে করলো না অবহেলা। যখন তারা আমাকে করলো না অবহেলা, তারা আমাকে দিয়ে দিল একটা ট্রিক্স, যেই ট্রিক্স থেকে আমরা বুঝতে পারলাম আমাদের পরমাণুতে আছে আমার ইলেকট্রন। এই ইলেকট্রন তো আমার নেগেটিভ, এর মানে সে আমার দুষ্ট। যেহেতু সে দুষ্ট, কিন্তু পরমাণু আমার নয় দুষ্ট, সে সবাইকে আপন করে রাখে, সে হচ্ছে আমার নিরপেক্ষ। কিন্তু আমার কথা হচ্ছে ইলেকট্রন আসলে আমার নেগেটিভের পক্ষ, পরমাণু আমার নিরপেক্ষ, তাহলে মাঝখানে নিশ্চয়ই আছে অন্য কোনো অপর একটা পক্ষ যারা মিলে তৈরি করে আমার পরমাণুটাকে নিরপেক্ষ। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের সমপরিমাণ ধনাত্মক আধান আছে, যাকে আমি নাম দিলাম প্রোটন ভাই। সেই প্রোটন ভাই এবং ইলেকট্রন ভাই দুজনে মিলে আমার নিরপেক্ষ পরমাণুটাকে আমরা পাই। এখন আমার কথা হচ্ছে আমরা তখন পর্যন্ত ধারণা করলাম পরমাণুর কেন্দ্রে আমার ইলেকট্রন, ইলেকট্রন এবং প্রোটন একসাথে থাকে। দিস তত্ত্ব ইজ কল্ড প্রোটন ইলেকট্রন মতবাদ। কিন্তু এর মধ্যে ঝামেলা বাধাই পেল আমার বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সেই অনিশ্চয়তা নীতি দিয়ে আমরা বুঝতে পারলাম আসলে এই যে আমরা বলতেছি তারা একসাথে থাকে, একসাথে আসলে থাকতে পারে না। ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ থাকা সম্ভব না। যেহেতু ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ থাকা সম্ভব না, ইলেকট্রনটা বিভিন্ন নিউক্লিয়াসের বাইরে থাকে। এবং এই তত্ত্ব থেকে বিজ্ঞানী রাদারফোর্ড তার তত্ত্বটা ডেভেলপ করলো। তোমরা জানো তার কিছু সীমাবদ্ধতা আছে, সেটাকে আমার একটু রিপেয়ার করে বিজ্ঞানী নিলস বোর ওই রাদারফোর্ডের তত্ত্বটাকে রিপেয়ার করলো এবং কোয়ান্টাম তত্ত্বকে একসাথে ব্যবহার করে নতুন একটা থিওরি দিয়ে দিল। এর মধ্যে যেহেতু আমার ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, এর মধ্যে স্যাডউইক আবিষ্কার করে ফেলছে 1932 সালে নিউট্রন। এবার বিজ্ঞানী হাইজেনবার্গ বলল আমার কেন্দ্রের ভিতরে শুধু প্রোটন থাকে না, তার মধ্যে নিরপেক্ষ নিউট্রনও থাকে। এই দুজন যখন আমার একসাথে থাকে আমরা বলবো পরমাণু নিউক্লিয়াস, আমি বলবো তাকে, যেখানে আমার প্রোটন এবং নিউট্রন একসাথে থাকে। তাহলে আমরা বললাম এই তত্ত্বটাকে আমরা বললাম প্রোটন নিউট্রন মতবাদ। সব পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রোটন ইলেকট্রন মতবাদ কি, প্রোটন নিউট্রন মতবাদ কি। আমরা কি কি হইলো না হইলো যখন পর্যন্ত জানলাম হচ্ছে পরমাণুর মধ্যে কি কি আছে কোথায় আছে এটা আমরা জানলাম। এবার হচ্ছে তারা কিভাবে আছে, তার জন্য 3টা মডেল থমসন, রাদারফোর্ড, বোর। আমাকে বলো আগে এতটুকু পরে কি তোমার কি লাগছে বোর, নাকি তুমি এখান থেকে বলতে পারবা যে আমার এতটুকু সব কিছু ক্লিয়ার, এখন একটু সামনের দিকে আগানো মাই ডিয়ার। তাহলে আমাদের সামনের দিকে আগাবো কিনা একটু কমেন্টে বলে দাও। আমি আসলে দেখো এগুলো না বলে তোমাকে রিডিং পড়ার জন্য বলতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো আসে, ভার্সিটিতে আসে, আমাদের এসএসসি পরীক্ষা এমসিকিউতে আসে। কারো আমার মনে থাকে না কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না, সেই জিনিসটা আমরা জানি না। ওই কারণে আমার কথা হচ্ছে টাইম যেহেতু আসে আমরা সুন্দর করে জিনিসটাকে গুছিয়ে দিলে আমাদের পড়তে আর কষ্ট হবে না। তখন আমার মাথায় এই জিনিসটা ঘুরবে না, এই জিনিসগুলো আমার কেমন জানি মুখস্থ, কেমন লাগে বোর। এখান থেকে আমরা নতুন একটা থিওরি বের করবো, যা ওই থিওরির নাম দিয়ে, ওই থিওরি যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে নিলস বোর। এখন সেখানে আমরা আস্তে আস্তে যাবো, তবে তার আগে এই তত্ত্বগুলো জানতে হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো এতটুকু তোমাদের সবার ক্লিয়ার কিনা। এতটুকু সবার ক্লিয়ার কিনা? আজকে মুখ দিয়ে কেমন জানি কবিতা বের হচ্ছে খালি। একটু তোমাদেরকে ওয়েট করাবো 1 মিনিট। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা এবার সামনের দিকে আগাই। আমরা এবার একটু সামনের দিকে আগাই ভাই, আমাদের এতটুকু ক্লিয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে ধারণা ক্রমবিকাশ হয়েছে। এতক্ষণ তোমরা জানলা ভাইয়া আমাদের কি কি থাকতে পারে। এবার আমার কথা হচ্ছে তারা কিভাবে আমার বিন্যস্ত হতে পারে সেই জিনিসটা আমরা এখন দেখব। যদি এই জিনিসগুলো তোমরা আমার থেকে বেশি জানার কথা, আমি তো কেমিস্ট্রি পারি না। অনেকে বলে এগুলো কেমিস্ট্রির জিনিস, হ্যাঁ আসলে ম্যাক্সিমাম জিনিস কেমিস্ট্রির জিনিস বলা যায়। তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রথমত আমরা আসি হচ্ছে ভাইয়া
আমাদের পরমাণু মডেলের যে ধারণার ক্রমবিকাশ হলো, তোমরা একটু আগে আমার থিওরি থেকে বুঝতেই পারছো, প্রথম দিকে বিজ্ঞানীরা ধারণা করতো পরমাণুর ভিতরে শুধুমাত্র কি আছে, ইলেকট্রন এবং প্রোটন আছে, এবং সেই ইলেকট্রন এবং প্রোটনের নিয়ে যে তত্ত্ব তাকে আমরা বলি কি, প্রোটন ইলেকট্রন মতবাদ। সেই মতবাদটা কিভাবে হয় বা কি আমাদের কিভাবে তারা এই তত্ত্ব অনুযায়ী কীভাবে বিন্যস্ত থাকে সেটা দেখাইছি বিজ্ঞানী জে থমসন। তাহলে আমরা আসি বিজ্ঞানী জে থমসন। বিজ্ঞানী জে থমসন যে মডেলটা আবিষ্কার করলেন তাকে আমরা বলি, এক নাম্বার তার নাম হচ্ছে থমসন মডেল, থমসন মডেল। আবার তাকে আমরা বলতে পারি হচ্ছে প্লাম পুডিং মডেল বলতে পারি, অর্থাৎ থমসন মডেলটার আরেকটা নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। আবার অনেকে যে কাজটা করে বাংলায় এটাকে আনে, বাংলায় প্লাম অর্থ কি আমরা জানি তো হচ্ছে কিসমিস, কিসমিস পুডিং মডেল অনেকে বলে, তো অনেকে বলে হচ্ছে কিসমিস মডেল, কিসমিস, তো কিসমিস হলে ঝামেলা আছে, আমাদের কিসমিস পুডিং মডেলও অনেকে বলে, কিসমিস পুডিং মডেল নামটা কেমন জানি আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করি এই কিসমিস ওয়ার্ডটা কে আবিষ্কার করলো, নিশ্চয়ই সে এক বড় স্বার্থপর, যার কারণে আমাদের নতুন একটা নাম জানতে হলে, যেটা খাইতে অনেক মজা। অনেকে বলে আঙ্গুর ফল টক, কারণ কিসমিস হলে তো টক হবেই, বুঝতে পারতেছো না, ওই জন্য টক না মিষ্টি হইতো। তাহলে কিসমিস মডেল, অনেকে কিসমিস বলে, আবার অনেকে এভাবে বলে কিশমিশ, যেভাবে তুমি বলো না কেন, কিসমিস যেটা তুমি বলো হবে, সমস্যা নেই, কিসমিস পুডিং মডেল। আবার আমার বাঙালিরা তো বুঝো, বাঙালিদের থিওরির আমাদের অভাব নাই, তারা এটাকে আবার নাম দিয়েছে হচ্ছে তরমুজ মডেল। এখানে তারা এটার সাথে একটা কি বলে একতা পাইছে বা দেখতে এরকম, ওই কারণে এটাকে নাম দিল হচ্ছে কি তরমুজ মডেল। তাহলে আসো এই যে থমসন আমাদের যে মডেলটা দিলেন সেই মডেলটা সম্পর্কে আমরা একটু দেখি। বিজ্ঞানী যে থমসন যে মডেলটা দিল, উনার মডেলটা হচ্ছে এরকম। তুমি যখন মনে করো ওই যে এখান থেকে আসলে কাহিনীটা আসছে প্লাম পুডিং মডেল। মনে করো তুমি এই যে পুডিং বানাচ্ছ, পুডিংয়ের মধ্যে তুমি যখন এই যে পুডিং বলতে আমরা এভাবে বলতে পারি যে তুমি পুডিং বানাচ্ছ যে এখানে যে দলা, কাইয়ের দলা নিলা, মনে করো তুমি, সাপোজ আমি এক সোজা বাংলা ভাষায় বলি, তুমি কাইয়ের দলা নিলা, মানে ওই যে মনে করো আটা ময়দা দিয়ে কায়ের দলা নিলা, এই কায়ের দলার মধ্যে যদি তুমি কিসমিস কতগুলো ছিটিয়ে দিয়ে যদি ইচ্ছা মতো দলা মশা করো, তাহলে কী হবে, ওই যে কাইয়ের দলা, এই কাইয়ের দলাগুলো আমার এরকম একটা দলা সৃষ্টি করলো, এটাকে আমি গোল করলাম। তাহলে বুঝতে পারতো যেহেতু তুমি তার মধ্যে অনেকগুলো কিসমিস ছড়াই ছিটিয়ে দিছো, তাহলে বুঝতে পারতেছো এই কাইয়ের দলার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিসমিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই যে এই কিসমিসগুলোকে চিন্তা করা হয়, এই কিসমিসগুলোকে চিন্তা করা হচ্ছে ইলেকট্রনের সাথে, কিসের সাথে, ইলেকট্রন, বা এরা হচ্ছে আমার কিসমিস। আর বাকি যেটা অংশটা, এই অংশটাকে আমার ধনাত্মকের সাথে তুলনা করা হয়, আমার ধনাত্মক আদানের ভিতরে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং যে পরিমাণ ইলেকট্রন আছে ওই পরিমাণ ধনাত্মক আদান আছে, এবং ইলেকট্রনগুলো একজন আরেকজনকে বিকর্ষণ করে বিদায় তারা আমার একটু দূরে দূরে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা হচ্ছে প্লাম পুডিং মডেল, এবং আমার বাঙালিরা এটাকে নাম দিল হচ্ছে তরমুজ মডেল। মনে করো তুমি একটা তরমুজকে কাটলে তুমি দেখবা তরমুজের প্রস্থচ্ছেদ করলে, প্রস্থচ্ছেদটা আশা করি তোমার দেখতে এরকম হবে। এটা তরমুজকে যদি আমি কেটে দুই ভাগ করি, তাহলে আশা করি তরমুজটা দেখতে এরকম মনে হবে, তোমাদের এরকম মনে হবে। তরমুজের ভিতরে পুরোটা হচ্ছে লাল, একেবারে কড়া লাল, ভিতরে পুরোটা হচ্ছে কি কড়া লাল। এই যে কড়া লাল অংশ, এটাকে আমাদের ধনাত্মকের সাথে তুলনা করা হয়। কিসের সাথে তুলনা করা হয়? এটা হচ্ছে আমার পজিটিভ বা প্রোটনের সাথে তুলনা করা হয়। আর বলে যে তরমুজের ভিতর বিসি আছে না, বিসি, ওই যে বিসিগুলা কালো কালো বিসি, এই বিসিগুলাকে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে আমার থমসন মডেল। এটা হচ্ছে কোন মডেল? এটা হচ্ছে থমসন মডেল। তাহলে এগুলোকে আমার ইলেকট্রনের সাথে তুলনা করা হয়। তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমার থমসনের যে মডেলটা, সেই মডেলটা আমরা দেখলাম। এখন দেখা গেল আমাদের বিজ্ঞানী থমসন প্রথমে যখন এই মডেলটা দিল, তখন অনেকে এটা মেনে নিল যে হ্যাঁ, থমসন যেটা বলছে, থমসন বাবা যা বলছে তা আমাদের ঠিক। কিন্তু কথা হচ্ছে কিছুদিন পরে আমার মনে হলো আসলে এটা আমার ঠিক না। এরপরে আমাদের কিছুদিন পরে যে কাজটা হলো সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট করলো, যাকে আমরা বলি আলফা কণা পরীক্ষা। এই আলফা কণা পরীক্ষা যখন করলো, মারাত্মক লেভেলের কনসেপ্ট চেঞ্জড। এখন বিজ্ঞানী রাদারফোর্ড কী করলো? আমাদের থমসন মডেলটা দিয়ে দিল। থমসন যখন মডেলটা দিয়ে দিল, এরপর বিজ্ঞানী রাদারফোর্ড আসলো। বিজ্ঞানী রাদারফোর্ড কী করলো? 1909 সালে তার আমাদের
আলফা কণা পরীক্ষা করলো, তাই না? আমাদের আলফা কণা পরীক্ষা করে পরমাণু মডেল সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া দিল। তাহলে তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা জানো, কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়ে আসছো, সেটা আমি বলবো না। আমি জাস্ট বলবো যে এখানে তুমি কি পাইছে আর কি পাই নাই। তাহলে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড আসলো, কি করলো? এবার আসলো বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড উনি কি করলো? 1909 সালে তার বিখ্যাত আলফা কণা পরীক্ষা, আলফা কণা যে পরীক্ষাটা, আলফা কণা পরীক্ষাটা করেন। তবে আলফা কণা পরীক্ষাটা উনি করে নাই, আলফা কণা পরীক্ষাটা অনেক সময় এটা পরীক্ষা আসে, এই আলফা কণা পরীক্ষাটা করছে রাদারফোর্ডের সহকর্মী, রাদারফোর্ডের দুইজন সহকর্মী, রাদারফোর্ডের সহকর্মী গাইগার ও মার্সডেন। নামটা আমি একটু কনফার্ম হয়নি, গাইগার ও মার্সডেন, হ্যাঁ ঠিক আছে, গাইগার ও মার্সডেন ওরা দুইজন এই পরীক্ষাটা করেন। অর্থাৎ বিজ্ঞানী গাইগার এবং মার্সডেন রাদারফোর্ডের সহকর্মী, রাদারফোর্ডের নির্দেশে ওনারা পরীক্ষাটা সম্পন্ন করেন। কি করলেন? আমাদের পরীক্ষা করেন। এখন পরীক্ষাটা সম্পূর্ণ করার পর আমরা এখান থেকে প্রথমে পাবো হচ্ছে আমার রেজাল্ট। পরীক্ষার পরে প্রথমে আমরা পাবো হচ্ছে রেজাল্ট, এবং এই রেজাল্টের উপর বেস করে রাদারফোর্ড তার পরমাণু মডেলটা দিল, যাকে আমরা বলি হচ্ছে কি সৌর মডেল। অর্থাৎ উনি তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছেন, সৌর মডেল বলা হয়। এবং আমরা দেখলাম এরপরে এটার কিছু লিমিটেশনস আছে, এই লিমিটেশনসগুলো আমাকে জানতে হবে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড যখন আলফা কণা পরীক্ষা করলেন, উনি দেখলেন যে উনি যখন আলফা কণা নিক্ষেপ করলেন একটা পরমাণুর মধ্যে, পরমাণুর ম্যাক্সিমাম আলফা কণা এটাকে ভেদ করে চলে গেল। দ্যাট মিনস উনি বুঝলেন পরমাণুর ম্যাক্সিমাম স্থান কেমন? ফাঁকা জায়গা। যে ফাঁকা জায়গাগুলো একটা আলফা কণাকে যাওয়ার সময় কোনো বাধা দেয় না। তাহলে উনি এখান থেকে বললেন, আমি মুখে বলি, তোমরা বইতে পাবা, সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই কেমন? ফাঁকা। তাহলে প্রথম একটা থিওরি পেয়ে গেল, পরমাণুর অধিকাংশ স্থান কিন্তু ফাঁকা। এখান থেকে আমাদের থমসন বাবাজি হয়ে গেলেন বাঁকা। কেন? কারণ আমাদের থমসন বলছে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন আলফা কণাটা আমার ধাক্কা দিল, তখন তো আমার ইলেকট্রন যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই সেই ইলেকট্রনের সাথে আঘাতপ্রাপ্ত হইতো, কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের পরমাণুবিদের কি হচ্ছে? অধিকাংশ স্থানটাই হচ্ছে ফাঁকা, এবং আমাদের আলফা কণাগুলো চলে যাচ্ছে। এবং দেখা গেল তার যে সেন্টার, এই সেন্টার থেকে আমাদের যেটা যাচ্ছে সোজা সেন্টার বরাবর, সে আবার অপোজিট দিকে আমাদের ফিরে আসতেছে। এরকম প্রায় 20,000 মধ্যে একটি খুবই রেয়ার কেস। এর মানে নিশ্চয়ই যেহেতু যেটা যাচ্ছে সে আবার সরাসরি অপোজিট দিক থেকে ফেরত আসতেছে, প্রথম কথা হচ্ছে আলফা কণা কিন্তু ধনাত্মকধর্মী। তাহলে আমরা বলতে পারি আলফা কণাকে যেহেতু রিটার্ন দিচ্ছে, দ্যাট মিনস এখানে যে আছে সেও ধনাত্মক। এবার কথা হচ্ছে তাহলে আমার বুঝতেছি ধনাত্মক কেউ একজন আছে। এখন তার ভর যদি অনেক বেশি না হয়, সে কিন্তু আলফা কণাটাকে আমার এত জোরে বিক্ষিপ্ত করতে পারতো না। তাহলে এবার এখান থেকে রাদারফোর্ড ধারণা করে নিলেন, যেহেতু কেন্দ্রে যখন যাচ্ছে ওই মুহূর্তে আলফা কণাটাকে কেউ একজন বিকর্ষণ করে আবার পাঠাই দিচ্ছে, নিশ্চয়ই কেন্দ্রে আমার ধনাত্মক কিছু একটা আছে। এবং সেই যেহেতু আলফা কণাটাকে অনেক দ্রুত পাঠাই দিচ্ছে, দ্যাট মিনস আমার আলফা কণা তো অনেক দ্রুত যাচ্ছে, সে যদি হালকা হইতো তাকে সহ নিয়ে যেত গা। এখন তাহলে আমার যেহেতু সে নিশ্চয় অনেক ভারী, সেখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড ধারণা করলেন পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এবং সেই কেন্দ্রটাকে উনি নাম দিলেন হচ্ছে আমাদের নিউক্লিয়াস নাম দিলেন। এবং উনি বললেন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এবং এই ব্যাপারটা যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়। 1911 সালে উনি এই মডেলটা দেন। এই সৌর মডেলটা উনি কত সালে দেন? 1911 সালে, ইন 1911 উনি 1911 সালে এটা দিলেন সৌর মডেল, এবং এটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন। কিন্তু যখন উনি সৌরজগতের সাথে তুলনা করলেন, তখন উনি এভাবে বললেন পৃথিবীর কেন্দ্রে আছে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে, এখানেও সেরকম। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরতেছে তাদের কিন্তু কোনো আধান নাই। কিন্তু উনার মতে ইলেকট্রন যে একইভাবে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু আমার যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তারা কিন্তু আমাদের আধানযুক্ত, ঋণাত্মক আধান। তাহলে ইলেকট্রন পরস্পরকে, যারা যে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে
ঘুরতেছে তারা পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু আমাদের সৌরজগতের যে গ্রহগুলা এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে না, মহাকর্ষ বল অনুযায়ী তারা একজন আরেকজনকে আকর্ষণ করে। তাহলে এখানে ঝামেলাটা হয়ে গেল, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে কিন্তু ইলেকট্রনের সমতুল্য যে গ্রহদেরকে ধরা হয়েছে এই গ্রহগুলো কিন্তু একজন আরেকজনকে আবার আকর্ষণ করে। ঝামেলা বাঁধা গেছে এই জায়গায়। এর মানে সৌরজগতের সাথে তুলনা করা উনার উচিত হয়নি। এটা হচ্ছে প্রথম লিমিটেশনস। অ্যান্ড সেকেন্ড লিমিটেশনস হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি কোনো একটা ইলেকট্রন আমাদের নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে তাহলে কি হবে, আমাদের ইলেকট্রনটা এভাবে ঘুরতে ঘুরতে সে একসময় কেন্দ্রে পতিত হবে এবং একসময় আমাদের কি হবে, কেন্দ্রে পতিত হয়ে এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা দেখি প্রত্যেকটা পরমাণুর একটা অস্তিত্ব আছে এবং এটা কখনো বিলীন হয় না। এই তত্ত্ব অনুযায়ী অনেক একসময় বিলীন হয়ে যাওয়ার কথা কিন্তু বিলীন হচ্ছে না। এই জিনিসটা আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই। এই কারণে রাদারফোর্ড তত্ত্বটাকে আমাদের কি করা হলো, বয়কট করা হলো। দেন বিজ্ঞানী নিলস বোর আসলো। নিলস বোর আইসা উনি রাদারফোর্ডের যে ফলাফলগুলো গ্রহণযোগ্য সেই ফলাফলগুলোকে নিলেন এবং পাশাপাশি এখন কিন্তু দেখো 1913 সাল নিলস বোর রাদারফোর্ড দিছে হচ্ছে 1911 সালে, নিলস বোর প্রমাণ করছে, নিলস বোর দিছে হচ্ছে 1913 সালে, নিলস বোর এরপরে বোর মডেল যেটা দিবে সেটা হচ্ছে 1913 সালে। এর আগে কিন্তু 1900 সালে আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হয়ে গেছে। উনি কি করলো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং সৌর মডেল এই দুইটাকে একসাথে করে, মানে এটার যে পজিটিভ রেজাল্টগুলা সবগুলোকে একসাথে করে পরীক্ষালব্ধ ফলাফলগুলা এবং আমাদের কোয়ান্টাম তত্ত্বকে একসাথে করে নিলস বোর নতুন একটা তত্ত্ব দিলেন যাকে আমরা বলি বোরের তত্ত্ব। তাহলে আশা করি সেটা সম্পর্কে তোমরা অবগত আছো। এখন আমরা বোর মডেলে চলে যাব। আর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পরীক্ষার সেট আপ কোন জায়গায় কী আছে, কতটুকু আমাদের ফাত রাখা হয়েছে, তার পুরুত্ব কত, সব তোমাকে মেজারমেন্ট জানতে হবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, এগুলো তোমরা পড়ে নিবা। তাহলে এখন আমরা যাব বোর মডেলের মধ্যে। এখন কোথায় যাব, বোর মডেলের মধ্যে। এবং এটাই হচ্ছে আমার সর্বস্বীকৃত একটা মডেল, বিজ্ঞানী বোরের মডেল। এবং উনার মডেলটা হচ্ছে এখনো পর্যন্ত উন্নত মানের এবং এটা কেউ বিট করতে পারে নাই। অর্থাৎ এই মডেলটা আমার পুরোপুরি সঠিক। এবার বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু বলো এতটুকু তোমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলো। কি আমি রিসেন্ট কমেন্টগুলো দেখতেছি না কেন? বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো, এতটুকু ক্লিয়ার কিনা কমেন্টে জানো। যা দেখতেছি আজকে কমেন্টে, হ্যাঁ দেখা গেছে, এতক্ষণে দেখছি ক্লিয়ার। ওকে ওকে, এবার আসো বোর তত্ত্ব। তোমরা জানো বোর আমাদের তিনটা তত্ত্ব দিয়েছিল, তোমরা কেমিস্ট্রিতে এগুলা তিনটা মতবাদ দিয়েছিল। এই যে বোরের মতবাদ, এই মতবাদটা তোমরা খুব ভালো করেই জানো। বিজ্ঞানী নিলস বোর আমাদের এই তত্ত্বগুলো দিয়েছিল, মতবাদগুলো। তো বোরের যে মতবাদগুলো তিনটা আমার স্বীকার্য আছে, প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, তৃতীয় স্বীকার্য, না তিনটা স্বীকার্য। এই তিনটে স্বীকার্য আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা একটা করে আসি। আমাদের প্রথম হচ্ছে আমাদের তিনটা স্বীকার্য আছে। আমরা তাহলে বোরের যে স্বীকার্যগুলো জানি, বোর মডেল সম্পর্কে আমরা জানি। বোর মডেল, এই বোর মডেলের যে মতবাদ ছিল সেই মতবাদগুলো আমরা দেখি। এখানে টোটাল তিনটা মতবাদ ছিল। এক নাম্বার মতবাদ হচ্ছে আমাদের এক নাম্বার মতবাদ যেটা, সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। একটা ছিল হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এবং আরেকটা মতবাদ ছিল সেটা হচ্ছে আমার শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার আমাদের আরেকটা তত্ত্ব ছিল, এটা হচ্ছে আমাদের শক্তি সম্পর্কিত কম্পাঙ্ক সংক্রান্ত মতবাদ। আরেকটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক সংক্রান্ত বা সম্পর্কিত মতবাদ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের বিজ্ঞানী বোর যেটা বললেন সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদে উনি যেটা বললেন, কোনো একটা ইলেকট্রন যখন, তাহলে এতদিনে কিন্তু একটা তত্ত্ব ডেভেলপ হয়ে গেছে। সেই তত্ত্বটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে আমাদের নিউক্লিয়াসে থাকে হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রন, আর চারদিকে বিভিন্ন শেল বা কক্ষপথে আমার ইলেকট্রনগুলো থাকে। বিভিন্ন ইলেকট্রনগুলো আমাদের বিভিন্ন কক্ষপথে আমাদের ঘূর্ণায়মান থাকে, আমরা এটা জানি। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু গুনে দিচ্ছি না। আমাদের এখন কথা হচ্ছে
কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ যেটা সেটা হচ্ছে কোন একটা ইলেকট্রন যেহেতু আমার ঘূর্ণায়মান থাকে তার নিচে কৌণিক ভরবেগ আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি আমার নিউক্লিয়াস হয়, কেন্দ্রে ধরে নিলাম এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা যে কোনো একটা কক্ষপথ চিন্তা করলাম, যে কোনো একটা কক্ষপথ বৃত্তাকার, এবং এই কক্ষপথে একটি ইলেকট্রন সেই বৃত্তাকার পথে গমন করে। ধরে নিলাম এটা আমার এইভাবে আমার গমন করতেছে, তাহলে তার একটা কি থাকবে, যে কোনো পয়েন্টে ভেক্টর হচ্ছে কোন বরাবর, স্পর্শক বরাবর। সে যে বেগে গমন করতেছে ভেক্টর হচ্ছে ভি। এবং আমরা জানি ব্যাসার্ধ ভেক্টর সবসময় কোন বরাবর, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ ভেক্টর সবসময় কোন বরাবর কাজ করে, কেন্দ্র থেকে বাইরের দিকে। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর আর। এখন হচ্ছে ভি যদি এদিকে হয় আর যদি এদিকে হয়, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কৌণিক যে ভরবেগ, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা প্রথমত আসি এল এর মান বের করি। তাহলে কৌণিক ভরবেগকে আমরা বলতে পারি কি, কৌণিক ভরবেগ এল। এই এলটা হচ্ছে এন আমাদের h/2 পাই, h/2 পাই এটার সরল গুণিতক। কি বলা হলো, কোন একটা আমাদের পরমাণুতে আমাদের ইলেকট্রন যেটা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, কোন একটা পরমাণুতে যে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। এর মানে n এর মান 1 2 3 যে কোনোটা হইতে পারে। এই n এর মান ডিপেন্ড করে হচ্ছে তার সে কত নাম্বার শেলে আছে বা কক্ষপথে আছে তার উপর ডিপেন্ড করে। তোমরা জানো কক্ষপথগুলো KLMNO দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে এলটাকে আমরা বলতেছি কৌণিক ভরবেগ। এল এর একটা ইমপ্লিমেন্টেশনে তোমরা খুব ভালো করে জানো, তোমরা জানো ভেক্টর অনুযায়ী এল সমান হচ্ছে আমাদের আর ক্রস ফি, বা আমরা ভেঙ্গে লিখলে লেখা যায় আর ফি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। যদি আমি এল এর মান চিন্তা করি, মান চিন্তা করলে এটা হবে আর ফি সাইন থিটা, যেহেতু অনলি মান চিন্তা করতেছি, এল ভেক্টর না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ফি সাইন থিটা, যেটা সেই সাইন থিটা ইকুয়ালস আমরা বলতে পারি হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সাইন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আর ফি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আর ইন্টু ফি সমান আমরা বলতে পারি এম ভি। তাহলে আমাদের এম ভি মানে কি, এম ভি মানে হচ্ছে এই যে ফি মানে কি রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ আমরা এম ভি বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি এল ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম ভি আর। ওই কারণে অনেক সময় বলা হয় আমাদের এম ভি আর ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2 পাই। যেহেতু আমরা জানি L ইকুয়ালস টু NH বাই 2 পাই, তাহলে L এর মান হচ্ছে এম ভি আর, তাহলে আমরা বলতে পারি এম ভি আর ইকুয়ালস টু NH বাই 2 পাই। এটা দিয়ে তোমার ম্যাথ করা লাগতে পারে, এবং কেমিস্ট্রিতে তোমরা এটা দিয়ে ম্যাথ করো, যদিও আমাদের ফিজিক্সে এটা দিয়ে ম্যাথ খুব একটা আসে না, তা জেনে রাখা জরুরি। তাহলে আমরা বলবো এম ভি আর ইকুয়ালস টু NH ডিভাইড বাই 2 পাই। এই সূত্রটা আমাকে জেনে রাখতে হবে, যেখানে আমার এনটা হচ্ছে শেল নাম্বার নির্দেশ করে। আর 2 নাম্বার শক্তির আমাদের শক্তির লিখতে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনগুলা বিভিন্ন শক্তি স্তরে থাকতে পারে। ইলেকট্রনগুলো বিভিন্ন যে কক্ষপথে শক্তি স্তরে থাকতে পারে, প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা বলতে পারি এক একটা শক্তি স্তর। সে আমাদের যতই শক্তি স্তর সংখ্যা বাড়ে সে তত দূরের দিকে যায়। হ্যাঁ, আমার শক্তি স্তর সংখ্যা যত বাড়ে সে তত দূরের দিকে আমাদের যায়। এখন হচ্ছে আমাদের এই শক্তি স্তর সম্পর্কিত মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি আমার এই শক্তি স্তর, বিভিন্ন ধরনের শক্তি স্তর আছে, এগুলোকে আমরা KLMN দ্বারা প্রকাশ করি, এবং এন মানে হচ্ছে এখানে শক্তি স্তরের মানটা। এবার আমাকে একটু বলো তোমরা, এই জিনিসটা তোমরা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কি ভাইয়া, সিম্পল কথা হচ্ছে এখন আমাদের বিভিন্ন ধরনের শেল থাকে বা শক্তি স্তর থাকে, সেটা আমরা খুব ভালো করেই জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে মনে করো নিউক্লিয়াস আছে, এখানে একটা শেল আছে, এখানে একটা শেল আছে, বুঝতে পারতেছো এটা দূরের শেল। তাহলে আমার এখানে একটা ইলেকট্রন আছে, তার শক্তি হচ্ছে E1, আর এখানে একটা ইলেকট্রন আছে, তার শক্তি হচ্ছে E2। এর মানে আরও পরের কক্ষপথ। তাহলে এটা যে কক্ষপথ, এটা হচ্ছে তার পরের কক্ষপথ চিন্তা করলাম। এখন আমার কথা হচ্ছে E1 এবং E2 এর মধ্যে সম্পর্ক কি, E1 E2 এর মধ্যে সম্পর্ক মানে কোন কক্ষপথের শক্তি বেশি, একটু আমাকে বলো তো, কোন কক্ষপথের শক্তি বেশি, একটু কমেন্টে বলো। কোন কক্ষপথের শক্তি বেশি আমাকে একটু কমেন্টে বলো। কোন কক্ষপথের শক্তি বেশি আমাকে একটু কমেন্টে বলো প্লিজ। কোন কক্ষপথের শক্তি বেশি আমাকে একটু কমেন্টে বলো। E1 E2 এর মধ্যে কে বড়, E1 বড় নাকি E2 বড়, কোন কক্ষপথের শক্তি বেশি?
আর আরেকটা প্রশ্ন করি, একটা ইলেকট্রন এই শক্তি স্তর থেকে যদি সে এই শক্তি স্তরে মানে উপরের শক্তি স্তরে চলে যায়, এখানে শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে? শোষণ করবে নাকি বিকিরণ করবে? বিকিরণ করবে। দেখি বলো, ইলেকট্রনটা কাছের শক্তি স্তর থেকে দূরে গেল, মনে করো 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে বা 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে গেল, এক্ষেত্রে শক্তির শোষণ হবে নাকি বিকিরণ হবে? দেখি আমাকে বলো, কয়জনে পারো আমি দেখি। ফার্স্ট ইয়ারে তো কেমিস্ট্রিতে পড়ে আসছো তোমরা সবাই। ওকে, তাহলে আমি আনসারটা বলে দিই। তাহলে আমার কথা হচ্ছে, এটা মনে করো 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তাহলে কোন কক্ষপথের শক্তি বেশি? অবশ্যই হচ্ছে আমার 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি। 1 নম্বর তুলনায় 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি। এবং নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাওয়ার সময় যেহেতু মনে করে এখানে শক্তি যা, এখানে শক্তি কি আরও বেশি না? তাহলে এখানে স্টেবল থাকার জন্য তার যে পরিমাণ শক্তি লাগবে উপরের কক্ষপথে যাওয়ার জন্য শক্তি কি আরও বেশি লাগবে না? তাহলে আরও বেশি যদি শক্তি লাগে তাহলে সে কোত্থেকে পাবে? তুমি যখন ওকে উত্তেজিত করবা, এই যে উত্তেজিত করলে সে শোষণ করে, সে কি করে? শোষণ করে, বিকিরণ করে না। সে শক্তি শোষণ করে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে উপরের স্তরে চলে যায়। তাহলে আমরা কোনো একটা পরমাণুকে যখন আমরা কি দিই? তাপ দিচ্ছি। তাপ দিলে কি হয়? উত্তেজিত হয়। কেন? কারণ তুমি যে তাপ দিচ্ছ সে তাপটা সে গ্রহণ করতেছে, গ্রহণ করে তার শক্তির মান বাড়তেছে। যখন শক্তির মান বাড়ে, শক্তির মান বাড়ার পর সে কি করে? যখন দেখতেছে তার মধ্যে এমন পরিমাণ শক্তি আছে যে শক্তি দিয়ে সে এখানে স্টেবল থাকতে পারবে, তখন সে আর এখানে থাকে না, পরবর্তী কক্ষপথে চলে যায়। ওই কারণে বলি, উপরের কক্ষপথে যদি শক্তি বেশি না হইতো তাহলে সে এখান থেকে এখানে যাওয়ার সময় কি শোষণ করতো না? আমার এখানে যেহেতু শক্তি বেশি লাগে, ওই কারণে সে ওই বেশি শক্তিটা যেহেতু লাগবে, ওই কারণে সে আরও কিছু পরিমাণ শক্তি শোষণ করলো। শোষণ করলে মানে সিম্পল, একটা ইলেকট্রন এখানে আসে, ওই কক্ষপথে যাবে, ওই কক্ষপথে কিন্তু শক্তি বেশি, মানে এখানে স্টেবল থাকার জন্য যা লাগে এখানে স্টেবল থাকার জন্য শক্তি আরও বেশি লাগে। তাহলে ওই বেশি শক্তি গেইন করতে পারলে সে সেখানে স্টেবল থাকতে পারবে। তাহলে ওই বেশি শক্তিটার জন্য কি করতে হবে? এনার্জি গেইন করতে হবে, এনার্জি গেইন করতে হবে। সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে চলে যায় এবং কিছুক্ষণ পরে আবার সে আবার অল্প সময়ের মধ্যে আবার সে উপরেরটা থেকে নিচেরটাতে গমন করে। এর মানে উপরের শক্তি স্তর থেকে যদি নিচের শক্তি স্তরে গমন করে, এবার উল্টা কাহিনী, যেহেতু নিচের শক্তি স্তরে শক্তি কম, উপরে বেশি নিচে কম, তাহলে এবার সে উপরে আসে, এর মানে তার মধ্যে শক্তি বেশি। সে যদি নিচে স্টেবল থাকতে হয় তাহলে তার শক্তি আরও কম লাগবে। এই এক্সট্রা যে শক্তিটা আছে সেটা সে ফেলে দে, এটা বিকৃত করে দে। কি করে দে? বিকৃত করে দে, মানে ছেড়ে দে। এর মানে শক্তি ছেড়ে দিল মানে কি হয়েছে? বিকিরণ হয়েছে। ওই কারণে বলি, ইলেকট্রন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেলে শক্তি শোষণ করে, আর উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেলে শক্তি শোষণ করে, আর উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলে শক্তি বিকিরণ করে। শক্তি কি করে? বিকিরণ করে। এখন উপরের কক্ষপথ থেকে কোন একটা ইলেকট্রন নিচের কক্ষপথে আসলো, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসলো, সেই শক্তি বিকিরণ করে। যে শক্তিটা বিকিরণ করে সেই বিকিরণের কম্পাঙ্ক কত, সেই বিকিরণের কম্পাঙ্ক কত সেটা আমাকে জানতে হবে। সেই বিকিরণের কম্পাঙ্ক কত, সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমাকে জানতে হবে। যদি আমরা এটা জানি তাহলে দেখো ওই যে তাদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না? যেমন তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে, এই যে এখান থেকে যে বিকিরণ হলো, এই বিকিরিত রশ্মিটা খালি চোখে দেখা যাবে কিনা, তাহলে তার কম্পাঙ্ক যদি আমাদের যদি ওই রেঞ্জের ভিতর থাকে তাহলে যাবে, না হয়ে যাবে না, এরকম না? তার তরঙ্গ দৈর্ঘ্যটা যদি রেঞ্জের ভিতরে থাকে দৃশ্যমানের, তাহলে যাবে, না হয়ে যাবে না। তাহলে আমার কথা হচ্ছে, সে কখন বিকিরণ করবে? উপর থেকে নিচে আসার সময়। উপর থেকে নিচে আসার সময় যে বিকিরণ করবে, সেই বিকিরণের বিকিরিত রশ্মিটার কম্পাঙ্ক কত সেটা আমরা বের করব। এবং বিজ্ঞানী বোর তার 3 নম্বর যে মতবাদ সেখানে এটা নিয়ে ব্যাখ্যা করছে। উনি বলল, এখানে যে আমাদের বিকিরণ, এই বিকিরণটা ডিপেন্ড করে কার উপর? এই বিকিরণটা ডিপেন্ড করে হচ্ছে এই দুইটা শক্তি স্তরের মধ্যে পার্থক্য কত তার উপর। এবং উনি মডেল দিল যে এদের মধ্যে শক্তির যে পার্থক্য সেটাকে আমরা বলছি ডেল্টা ই। এর মানে মনে করো ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে চলে আসলো,
এই কক্ষপথ থেকে এই কক্ষপথে চলে আসলো, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসার সময় মানে উপর থেকে নিচে আসতেছে, উপর থেকে নিচে আসতেছে। এই যে উচ্চ কক্ষপথ থেকে আমাদের নিচের কক্ষপথে গমন করলো, এই গমন করার কারণে তাদের মধ্যে কি একটা গ্যাপ আছে না, এখানে শক্তি আর এখানে শক্তি সেম না, তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য, সেই পার্থক্য সমান উনি নাম দিয়েছে হচ্ছে এইচ এফ। আমরা জানি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব শক্তি সমান হচ্ছে এইচ এফ, তাহলে আমরা বলতে ডেল্টা ই ইকুয়ালস টু এইচ এফ। তাহলে যে রশ্মিটা বিকিরিত হচ্ছে তার কম্পাঙ্ক এখান থেকে বের করা যাবে। এবং ডেল্টা ই মানে কি, তার শক্তির পার্থক্য। এই যে শক্তির পার্থক্য, তাহলে আমরা এখানে কি করতে পারি, শক্তির পার্থক্য ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাইয়া এখানে শক্তি মনে করেন E2, এখানে শক্তি মনে করেন E1। বড় কোনটা, E2টা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে আমরা বলতে পারি E2 মাইনাস E1 ইকুয়ালস টু এইচ এফ। যদি আমার E1 এবং E2 দেওয়া থাকে, এখান থেকে আমরা এফ এর মান বের করে ফেলতে পারবো। এখান থেকে বলা যায় কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হচ্ছে E2 মাইনাস E1 ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো উনি এখান থেকে যে রশ্মিরে বিকৃত হচ্ছে তার কম্পাঙ্ক বের করে ফেলতে পারবে। তাহলে আসো এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম। একটা হচ্ছে শোষণ কি জিনিস, বিকিরণ কি জিনিস, কেন শোষণ করে, কেন বিকিরণ করে, কার শক্তি বেশি, কার শক্তি কম। এখন আমার টার্গেট হচ্ছে এই শক্তিটা কত কিভাবে বের করব সেটাও আমরা একটু পরে দেখব, যে শক্তিটার মান কিভাবে বের করা সম্ভব সেটা আমরা একটু পরে দেখব। তাহলে সিম্পল কথা হচ্ছে আমরা দেখতেছি যতই ভিতরের দিকের কক্ষপথ শক্তি কম, যত বাইরের দিকে কক্ষপথ শক্তি বেশি। তো আমাদের ওই কারণে ইলেকট্রনের শক্তি যত কম থাকে সে তত ভিতরের কক্ষপথে থাকে, আর শক্তি যত বেশি থাকে সে বাইরের কক্ষপথে থাকে। এবং বাইরের কক্ষপথে যাওয়ার জন্য তাকে কি করতে হয়, উত্তেজিত করতে হয়। মানে যে যেখানে থাকার সে সেখানেই থাকে, কারণ যার যেরকম শক্তি সে সেখানেই স্টেবল। এখন যখন তুমি উত্তেজিত করবা তখন কি হবে, ওই যে আমার ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে শক্তি গেইন করবে, আর শক্তি গেইন করলে তার শক্তি বেড়ে যাবে। শক্তি বেড়ে যাওয়া মানে কি, উচ্চ শক্তি স্তরে চলে যাবে। এবং যদি তার আর কোনো শক্তি স্তর না থাকে তখন সে পরমাণু থেকে বের হয়ে যায়। এবং কোনো একটা ইলেকট্রন যখন পরমাণু থেকে বের হয়ে যায় তখন আমরা তাকে বলি তার আয়নিত অবস্থা। কি বলি, আয়নিত অবস্থা। কারণ তার আর কোনো শেল নাই, যতটুকু থাকার ততটুকু আছে, আর কোনো শেল নাই। যদি আর কোনো শেল না থাকে তাহলে সে কি করবে, সে তো লাফ মেরে দিছে, এই লাফ মেরে পরমাণু থেকে বের হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি কি, আয়নিত অবস্থা। আয়নিত অবস্থা, আশা করি বুঝতে পারছো। বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? অনেকের এই কনসেপ্টে ঝামেলা আছে, কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম আমরা জানি না। আর শক্তি অনেকে বলে উল্টা, এটা বলার সময় উল্টা বলে, এটা বলার সময় ঠিকই বলে, মুখস্থ করে ফেলছে। আরে ভাই আমার নিচ থেকে উপরে যাচ্ছি মানে আমি শোষণ হচ্ছে। শোষণ করা মানে কি, আমি শক্তি শোষণ করছি মানে আমার শক্তি বেড়ে গেছে না, তাই আমি বেড়ে উপরে চলে গেছি। এবং উপরে শক্তি স্তরে কক্ষপথের শক্তি বেশি থাকার কারণে আমার আরও এক্সট্রা শক্তি লাগছে। আর উপর থেকে নিচে আসার সময় আমার এতটুকু শক্তি দরকার নাই, এক্সট্রা যা আছে তা ফেলে দিলাম। এই যে ফেলে দিলাম, দিস ইজ কল বিকিরণ। ওই বিকিরণের কম্পাঙ্ক আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। বলো এতটুকু ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? বলো এতটুকু ক্লিয়ার কিনা? আমি তো কেমিস্ট্রি টিচার না, ওই জন্য কেমিস্ট্রি ভালো করে বলাতে পারি না। এগুলোকে বলা হয় মেইনলি কেমিস্ট্রির জিনিস, আমাদের ফিজিক্সের জিনিস না আসলে অনেকে বলে। তো তাও নিজের যতটুকু ছোট্ট মাথায় যতটুকু ধরে তা তোমাদের সামনে আলোচনা করতেছি। আচ্ছা, একজন বলতেছে E1 ইজ লেস দেন E2টা আরেকবার। হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে সিম্পল প্রশ্ন করি ভাইয়া, তুমি যা জানো সেই অনুযায়ী আমি ব্যাখ্যা করি। তুমি যেটা জানো সেটা হচ্ছে ভাইয়া, নিচের শক্তি স্তর থেকে উপশক্তি স্তরে গেলে সে শক্তি শোষণ করে। আরে ভাই আমি মনে করি সেই ইলেকট্রন, আমি এই কক্ষপথে আসি, আমি উপরে কক্ষপথে যাইতে হলে আমার কি করা লাগতেছে, শক্তি শোষণ করতেছি। আরে ভাই আমার যে শক্তি আছে আমি যদি আরও শক্তি শোষণ করি মানে কি, আমি গ্রহণ করছি। এই গ্রহণ করছি মানে কি, আমার শক্তি বেড়ে গেছে না? এই শক্তি বেড়ে আমি কি করতেছি, উপরে কক্ষপথে যাচ্ছি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমার শক্তি যখন বেড়ে যাচ্ছে তখন আমি উপরে শক্তি স্তরে যাচ্ছি। একটাই ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে থাকা মানে হচ্ছে ওই শক্তি স্তরে থাকার জন্য যতটুকু শক্তি তার দরকার ততটুকু শক্তি তার কাছে আছে। এতটুকু শক্তি আছে বিদেশে সে উপর কক্ষপথে চলে যাচ্ছে। তাহলে আমার শক্তি শোষণ করে উপর কক্ষপথে যাচ্ছি মানে উপর কক্ষপথে আমার আরও বেশি শক্তি লাগে। দ্যাট মিনস নিচের কক্ষপথের তুলনায় উপর কক্ষপথের শক্তি বেশি। একইভাবে উপর থেকে নিচে আসলে আমার বিকিরণ করে, কেন? কারণ নিচের কক্ষপথে শক্তি কম, যেহেতু আমার এতটুকু শক্তি লাগে না, এক্সট্রা শক্তিটা আমার কি হয়, বিকিরণ আকারে চলে যায়। আর বিকিরণের কম্পাঙ্ক যদি এফ হয়, ওই শক্তির পরিমাণ হচ্ছে এইচ এফ।
যেটা হচ্ছে দুইটা শক্তি স্তরের শক্তি স্তরের শক্তির পার্থক্য, ডেল্টা ই ইকুয়ালস টু এইচ এফ। ওকে, তাহলে এতটুকু গেল, এটা হচ্ছে বোরের মতবাদটা। হ্যাঁ, আচ্ছা বুঝলাম। তাহলে বোরের তিনটা মতবাদ আছে, এই তিনটা মতবাদ আমরা জেনে গেলাম। এখন আমরা এগুলো একটা একটা ফর্মুলা আমরা আবার প্রুভ করবো, যে শক্তি কীভাবে বের করতে হয় সেটা আমরা প্রুভ করবো। এবং তোমরা রিডবার দুবক পড়ছো না, সেই রিডবার দুবক অনেকে মুখস্থ করে ফেলো, কীভাবে আসছে জানো না, তাই এখানে জানবা। আমার ফিজিক্স মানে হচ্ছে ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশন দিয়ে আমরা তোমাদের করে ফেলবো ম্যানিপুলেশন। সো টেনশন নেই, আমরা সামনের দিকে আগাই। এতক্ষণ যা পড়ালাম এগুলো তো কেমিস্ট্রির পড়া, এগুলো সবগুলো হচ্ছে কেমিস্ট্রির পড়া, আমার ফিজিক্সের পড়া না। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকার কথা। তাও আমি মনে করো খুব দয়ালু বিদায় আমি তোমাদেরকে পড়াই দিছি, যে আমাদের বাচ্চা কাচ্চাগুলা কখন গত বছর পড়ছে এতদিন মনে আছে কি না। হ্যাঁ, ওই কারণে আমি একটু পড়াই দিলাম। ওকে ওকে, ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই। এখন বোর পরমাণু মডেলের যে আমাদের এখান থেকে আমরা কী কী পাই এগুলো একটু তোমাকে জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে, একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, বোর পরমাণু মডেলের মাধ্যমে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেনের বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে কোনো একটা কক্ষপথে, সেই ইলেকট্রনের ভ্যালোসিটিটা নির্ণয় করা যায়। তাহলে আমরা সেগুলো নির্ণয় করব, এবং ওই ইলেকট্রনের শক্তি কত সেটাও বের করা যায়। এবং এরপরে যদি শক্তি আমরা জানি, তাহলে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে, উচ্চ থেকে নিচে গেলে, তাহলে কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, সেই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক কত সেটাও আমরা বের করতে পারবো। এবং এখান থেকে তরঙ্গ সংখ্যাও বের করা যায়। অনেকের কেমিস্ট্রিতে পড়ছো তরঙ্গ সংখ্যা, কিন্তু কি অনেকে বুঝে না, কেন বুঝে না আমি জানি না। এবার আসো আমরা আমাদের পড়ায় আসি। এবার আসি, আমাদের সিম্পল কথা হচ্ছে, কোনো একটা পরমাণুর যে আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কেন্দ্রে আছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আমার বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তাহলে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এখানে মনে করো কোনো একটি ইলেকট্রন আছে। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে নিউটনীয় বলবিদ্যার মধ্যে পড়ছিলাম, কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল সমান কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু কেন্দ্রবিমুখী বল। এটা আমরা পড়ছিলাম। অথবা আমরা বলছিলাম এভাবে, এই যে আমার কেন্দ্রমুখী বল সেটা সমান হচ্ছে mv²/r। ওই কেন্দ্রমুখী বলের যোগান দেকে যোগানদাতাকে খুঁজতে হয়। এটা যোগান দেকে, সেই যোগানদাতাকে আমার খুঁজতে হয়। তাহলে এই কেন্দ্রমুখী বলের যোগান যে দে সে আর ও সমান সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, সিম্পল কথা হচ্ছে, কেন্দ্রে যারা থাকে তারা কিন্তু ধনাত্মক, আর এখানে যে আছে সে কিন্তু ঋণাত্মক, নেগেটিভ। তবে দেখো ইলেকট্রনের আদান, এবং আমাদের কেন্দ্রে আছে আমার প্রোটন, আর ওইখানে আছে ইলেকট্রন এবং প্রোটন দুইজনের আধান কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারতেছি E = হচ্ছে 1.6 × 10⁻19। এটা আমার মুখস্থ, ঠিক কি না? ঠিক। এখন আমার কথা হচ্ছে, এটার আদানও E, এটার আদানও E। খেয়াল করো, আর তুমি বলতে পারো ভাইয়া নিউক্লিয়াসে তো অনেকগুলি প্রোটন আছে, আপনি কেন একটা দিচ্ছেন? দেখো, তাহলে আমরা সিম্পল কথা বলতেছি, আমার এখানে, তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিই, অনেক কনফিউজড হয়ে যাবে। ইলেকট্রনের আদানের মান ও প্রোটনের আধানের মানকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। ই মিনস কি? ই মান হচ্ছে ইলেকট্রনের আধানের মান, শুধু মান বিবেচনা করতেছি, চিহ্ন না। আর
যেহেতু ইলেকট্রন আর প্রোটনের আধান সেম, আমরা আধানটাকে নাম দিলাম হচ্ছে ই। ই মিন্স ইলেকট্রনের আধানের মান, প্রোটনের আদানের মান। ইলেকট্রনের আদানের মান, প্রোটনের আদানের মান দুইটাই কিন্তু সমানে সমান। এবার আসো ভাই, কেন আপনি একটা চিন্তা করতেছেন? আমার তো নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন থাকতে পারে। আমি শুরুতে একটা কথা বলে দিছি, আমরা যা করতেছি সব কিছু কার জন্য? হাইড্রোজেনের জন্য। কার জন্য? হাইড্রোজেন। আর আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে আমাদের একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন থাকে না, আমরা খুব ভালো করেই জানি। সো বুঝতে পারতেছি কেন্দ্রে একটা প্রোটন আছে আর বাইরে একটা ইলেকট্রন আছে। এখন আমরা সেটা নিয়ে কাজ করতেছি। ভাইয়া ও যদি আমার বিবেগে গমন করে, তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলে দিতে পারি, ভাইয়া এখান থেকে আমাদের এফসি ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি হচ্ছে ভাই কি, এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, ভালো কথা। আর এখান থেকে আমরা এফ ইকুয়ালস টু বলতে পারি, দেখো এটা হচ্ছে একটা আধান, এটা হচ্ছে আমার একটা আধান, এটা আমার আরেকটা আধান, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে একটা কি থাকে? আকর্ষণ থাকে। সেই আকর্ষণ বলটা কি দিয়ে বের করি? কুলম্বের সূত্র দিয়ে বের করি। এখানে একটা কুলম্ব বল আছে। কি বল আছে? কুলম্ব বল। তাহলে কেন্দ্র বিমুখী বল হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, যেটা এটাকে বাইরের দিকে নিয়ে যেতে চায়। আর এই দুইটার মধ্যে যে আকর্ষণ থাকে আমরা বলি কুলম্ব বল, সেই কুলম্ব বল তাকে আকর্ষণ করে টেনে রাখে। তাহলে আমরা জানি দুইটার মধ্যে কুলম্ব বলের ফর্মুলা কি? 1/4πε0 Q1। Q1 মানে হচ্ছে ই, Q2 মানে ই, ডিভাইডেড বাই এই ব্যাসার্ধকে নাম দিলাম আর, আর স্কোয়ার। এবার আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি 1/4πε0 ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে ই মানে কি? ই মানে ইলেকট্রনের আদান, ই মানে হচ্ছে প্রোটনের আদান। আমরা কিন্তু এখানে মান দিই না, আমরা এখানে শুধুমাত্র মান বিবেচনা করছি, চিহ্ন না। তুমি বলতে পারবে চিহ্নটা কই গেছে? সিম্পল হিসাব নিকাশ হচ্ছে, এই চিহ্নটা জেনেই তো আমি বুঝছি এটা আকর্ষণ। এই যে এই বলটা যে আমার এদিকে কাজ করে, সেটা আমি কেমনে বুঝছি? এটা যে আকর্ষণ, এটা আমি কেমনে বুঝছি? আমরা এই আকর্ষণটা বুঝছি হচ্ছে আমাদের চিহ্ন দিয়ে। এটা ইলেকট্রন, এটা প্রোটন আকর্ষণ করে, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, মান সমান। এখন আমার কথা হচ্ছে সেই বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত কি? বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত হচ্ছে এফ সি ইকুয়ালস টু এফ হবে। এই দুইটা পরস্পর কি হবে? বা এফ ইকুয়ালস টু এফ সি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/4πε0 ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখান থেকে বলতে পারি কি? বা এখান থেকে আমরা বলতে পারি এমবি স্কোয়ার ডিভাইড বাই আর। এই জিনিসটা আমরা বলতে পারি। যদি আমরা এই জিনিসটা বলতে পারি, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। সিম্পল, আমরা এখান থেকে তোমাকে বলবো ভাই আমি এখান থেকে কি কি কাটাকাটি করতে পারি। এখন প্রথম কথা হচ্ছে কাটাকাটি কি করা যায় দেখো। উপরে এমবি স্কোয়ার কিছু কাটা যায় না, নিচে হচ্ছে আর, আর দুইটা থেকে একটা কাটা গেলে একটা আর থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া? সিম্পল কথা, ভাইয়া আমার এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি ই স্কোয়ার ডিভাইডেড বাই বা এবার হ্যাঁ ই স্কোয়ার ডিভাইড বাই 4πε0 ইন্টু আর। তো আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমরা এম ই ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর বলতে পারি। এখন আমার কথা হচ্ছে সরি, এমটা উপরে কেন গেল? ε0 এম আর। ওকে, আর এদিকে সরি এটা ই স্কোয়ার ছিল, তাহলে ই স্কোয়ার ডিভাইড বাই 4πε0 আর, ই স্কোয়ার ডিভাইড বাই 4πε0 আর দিলাম, আর এদিকে হচ্ছে এমবি স্কোয়ার। এমটা নিচে গেল, তাহলে 4πε0 এম আর, এদিকে আছে ই স্কোয়ার। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? বি ইকুয়ালস টু এটাকে রুট করলে হয় ই, আর এদিকে রুট ওভার 4πε0 এম আর। এটা হচ্ছে ব্যাগের ফর্মুলা। এখন কথা হচ্ছে কোন কক্ষপথের ব্যাগ? এনতম কক্ষপথের ব্যাগ সমান যে কক্ষপথই হোক না কেন, ই মানে অলওয়েজ ই, রুট ওভার 4 মানে অলওয়েজ 4, ফাই মানে অলওয়েজ ফাই, ε0 মানে হচ্ছে অলওয়েজ ε0, এম মানে হচ্ছে অলওয়েজ ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, আর আর মানে কি? আর কিন্তু সবার জন্য সেম না। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ সেম না। তাহলে এনতম কক্ষপথের ব্যাগ নির্ণয় করার জন্য এখানে ব্যাসার্ধটা হবে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এটা হচ্ছে ভ্যালোসিটি বের করার ফর্মুলা। তাহলে আমরা প্রথম ফর্মুলা পেয়ে গেছি, ইলেকট্রন যেটা ঘূর্ণায়মান তার রৈখিক বেগ বের করা হয়ে গেছে। তার যে রৈখিক বেগ, ওই রৈখিক বেগ আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ফর্মুলা। আমাদের যে কোনো কক্ষপথের রৈখিক বেগের ফর্মুলা অলরেডি আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। এই রৈখিক বেগের যে ফর্মুলা, এই রৈখিক বেগের ফর্মুলা আমরা জানি। এখন আমাদের রৈখিক বেগের ফর্মুলা বের করা শেষ, এরপর আমরা বাকি কাজগুলো করব। বলো এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? রৈখিক বেগের কনসেপ্ট পর্যন্ত বুঝছি কিনা? এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমরা দুইটা বলকে সমান ধরে এখান থেকে ভ্যালোসিটি বের করলাম, ভি ইকুয়ালস টু ই ডিভাইড বাই রুট ওভার 4πε0 এম আর এন। এটা হচ্ছে
আমাদের 4 5 তো জানো, এপসাইলন নটের মান মুখস্থ জানো। এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর এবং আর এন মানে হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন হলে আমার এনতম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘূর্ণায়মান তার রৈখিক বেগ হচ্ছে বি এন। আমরা একটা ফর্মুলা অলরেডি জেনে গেলাম। এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে এবং এখান থেকে তুমি ভ্যালোসিটি বের করতে পারবা। তো আমি একটু আমার সুবিধার্থে একটা কাজ করি, আমি নিচে এই ফর্মুলাটা লিখে রাখি। এই ফর্মুলাটা নিচে লিখে রাখি, বি এন ইকুয়ালস হচ্ছে ই ডিভাইডেড বাই √4 5 এপসাইলন নট এম আর এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমি লিখে রাখলাম। তাহলে আমাদের 1 নম্বর ফর্মুলা বের করা শেষ। ভ্যালোসিটি এর ফর্মুলা আমরা এখন জানি। এবার ভ্যালোসিটি এর ফর্মুলা যদি জানি, এখন আমার এনতম কক্ষপথের ব্যাসার্ধটা বের করতে হবে না? জি ভাইয়া, আপনি ভ্যালোসিটি বের করবেন, এখন ব্যাসার্ধটা আমি কোত্থেকে বের করব? সেই ব্যাসার্ধর ফর্মুলা বের করার জন্য আমরা একটা কাজ করি। এখন আসছো সিম্পল, ব্যাসার্ধের ফর্মুলা বের করা আরও ইজি। কেন ইজি ভাই? বিজ্ঞানী নিলস বোর 3 নম্বর ফর্মুলায় বলে দিছে এল ইকুয়ালস টু হচ্ছে NH ডিভাইডেড বাই 2 ফাই। তো এল মানে আমরা জানি হচ্ছে এম বি আর ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2 ফাই। এটা আমরা খুব ভালো করেই জানি। এখন যদি তুমি চিন্তা করে দেখো ভাইয়া, এখানে এন মানে কি? এন মানে হচ্ছে এনতম কক্ষপথের জন্য। তো এনতম কক্ষপথের জন্য যদি আমাদের হয়, তাহলে আমার এখানে বিটা কি? এনতম কক্ষপথের বি, আরটা হচ্ছে এনতম কক্ষপথের আর। সিম্পল কথা, এখানে ব্যাগটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাগ, আরটা হচ্ছে এনতম কক্ষপথের আর। কারণ হচ্ছে এটা হচ্ছে এন দ্বারা মিন করতেছে এনতম কক্ষপথ। তাহলে আমরা আসো বিএন এর মান জানি, সেই বিএন এর মানটা বসাই দিই। এম ইন্টু বিএন এর মান কত? ই ডিভাইডেড বাই √4 5 এপসাইলন নট এম আর এন। আর এদিকে আর এনটা তো আমাদের আছে, ইকুয়ালস টু আমরা বলতে পারি NH ডিভাইড বাই 2 ফাই। এখন সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আমার এখান থেকে আমরা বের করব কার মান? এখান থেকে বের করব হচ্ছে ভাইয়া আমি আর এন এর মান। তো এই আর এন এর মান বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, রুটটা প্রথমে তাড়াই, কারণ এখানে একটা আর এন আছে। রুটটাকে তাড়ানোর জন্য বর্গ করতে হবে। বর্গ করলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, উপরে পাচ্ছি এম স্কোয়ার ই স্কোয়ার, নিচে পাবো হচ্ছে 4 5 এপসাইলন নট এম আর এন, আর এদিকে পাচ্ছি আর এন স্কোয়ার, এদিকে পাচ্ছি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 5 স্কোয়ার 4 5 স্কোয়ার। এবার আসো কাটাকাটি করি। আর এন কাটাকাটি করলে একটা আর এন থাকবে, উপরে কিছু কাটাকাটি যায় না, 4 4 চলে যাবে, ফাই একটা, আরেকটা গেলে থাকে একটা ফাই। তাহলে আমরা আগে যেটা আছে সেটা লিখে পেলেই না হয় ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা ডান পাশে লিখি। হ্যাঁ, তাহলে আমরা উপরে আছে এম স্কোয়ার ই স্কোয়ার, এম স্কোয়ার ই স্কোয়ার, নিচে আছে কত? এপসাইলন নট এম, এপসাইলন নট এম ইকুয়ালস টু আমাদের ইন্টু আর এন আছে, আর এন ইকুয়ালস টু বলতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার, নিচে আছে অনলি ফাই। আমি কার মান বের করব? আর এন এর মান। তার আগে আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা, এখানে এম একটা, এখানে এম দুইটা, একটা এম থাকবে। তাহলে আমরা নিচে এমটা লিখবো না, নিচে শুধুমাত্র এপসাইলন নট। হ্যাঁ, নিচে শুধুমাত্র এপসাইলন নট, উপরে আছে আমার একটা এম, এম ই স্কোয়ার। তো আবার আর এন এর মান বের করতে হবে। তাহলে আমরা আর এন ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাইয়া এপসাইলন নটটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এদিকে ফাইয়ের সাথে এম স্কোয়ার গুণ হবে, তাহলে ফাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। তাহলে আসো এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা পেয়ে গেছি, এখানে লিখে রাখি আর এন ইকুয়ালস টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই ফাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। একটু বুঝছে কিনা বলো? তাহলে আমরা দুইটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে ভ্যালোসিটি বের করার ফর্মুলা, আর একটা হচ্ছে রেডিয়াস বের করার ফর্মুলা। এনতম কক্ষপথের ভ্যালোসিটি, এনতম কক্ষপথের ইলেকট্রনের, আমাদের এনতম কক্ষপথের ব্যাসার্ধটা জেনে গেলাম, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এতটুক সবার ক্লিয়ার কিনা বলো? এতটুক সবার ক্লিয়ার কিনা একটু আমরা বলি। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে আগাবো বলতে কেমন? এবার হচ্ছে আমরা এই ব্যাসার্ধ নিয়ে একটু ক্যালকুলেশন করব। আমাদের ব্যাসার্ধ নিয়ে একটু ক্যালকুলেশন আমাদের পরীক্ষার জন্য খুব বেশি দরকারি। তো আমরা সেই ব্যাসার্ধ নিয়ে ক্যালকুলেশনটা আমরা একটু তোমাদের করে দেখাবো। তার আগে দেখি এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা।
আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ পাইলাম আর এন ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই ফাই এম ই স্কোয়ার। এখন আমার হচ্ছে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধটা কত একটু দেখি। তাহলে এপসাইলন নট এক স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই ফাই এম ই স্কোয়ার। এর মানে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ান ইকুয়ালস টু এপসাইলন নট এইচ স্কোয়ার ডিভাইড বাই ফাই এম ই স্কোয়ার। দেখো এখানে যা যা আছে সব কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এইচ প্লাঙ্কের কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, ই ইলেকট্রনের আধান কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ওয়ানের মান যখন তুমি ক্যালকুলেশন করবা, এই আর ওয়ানের মান বের হবে 0.53 ইন্টু 10⁻10 মিটার, অথবা আমরা বলতে পারি আর ওয়ান সমান 0.53 আর্মস্ট্রং। আমরা এগুলো সবসময় আর্মস্ট্রং ইউনিটে প্রকাশ করি, তবে ম্যাথ করার সময় এসআই ইউনিট ব্যবহার করতে হবে। তাহলে আমরা আর ওয়ানের মান মুখস্থ জানলাম। এটা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে টিএম ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। আমাদের প্রথম হাইড্রোজেন পরমাণুর প্রথম, এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যগুলোর ক্ষেত্রে মিলবে না। হ্যাঁ, তাহলে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 আর্মস্ট্রং। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া, এই আর এন ইকুয়াল টু যদি আমি এন স্কয়ারটাকে আলাদা করে ফেলি, এন স্কয়ারটাকে আলাদা করলাম, বাকিটা যদি এভাবে লিখি এপসাইলন নট এইচ স্কোয়ার ডিভাইড বাই ফাই এম ই স্কোয়ার। একটু ভালো করে তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, আমার এই যে এন স্কোয়ারটা আমরা লিখলাম, এই এন স্কোয়ারটা বাদ দিয়ে বাকি যে অংশটা পাইলাম, এই অংশটা এক্স্যাক্টলি আমার এটার মতো না, এক্স্যাক্টলি আমার এটার মতো না, মানে এটার মতোই তো, হুবহু সেম। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা মানে হচ্ছে আর ওয়ান। তাহলে আমরা বলতে পারি এনতম কক্ষপথের ব্যাসার্ধ সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। তাহলে আমরা বলতে পারি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আর ওয়ান হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 2 স্কোয়ার ইন্টু আর ওয়ান মানে 4 আর ওয়ান। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ সমান হচ্ছে 3 স্কোয়ার ইন্টু আর ওয়ান, এর মানে 9 আর ওয়ান। অনেক সময় পরীক্ষায় আসতে পারে হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কয় গুণ, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের 4 গুণ, 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের 9 গুণ। অনেক সময় আসতে পারে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। তাহলে দ্বিতীয় কক্ষপথ কত, R2, তৃতীয় কক্ষপথ কত, R3, R2 বাই R3 সমান 4 R1 ডিভাইডেড বাই 9 R1। তাহলে দেখো R1 R1 চলে গেলে কত হয়, 4/9। তাহলে আমরা বলতে পারি R1 is to R3, R2 is to R3 equals to 4:9। অনেক সময় অনুপাত জিজ্ঞেস করতে পারে, যাদের যাদের অনুপাত বলবে তাদের অনুপাত বের করে ফেলবা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে মানগুলো তোমরা বাসায় বসায় দেখবা, এই মানগুলো সবগুলো কনস্ট্যান্ট বসায় দেখবে এটা মিলে কিনা। অবশ্যই মিলবে, 0.53 আর্মস্ট্রং। এটা হচ্ছে যে কোনো একটা কক্ষপথ, ওই কক্ষপথের ব্যাসার্ধ বের করার কনসেপ্ট। অর্থাৎ আমরা কীভাবে ব্যাসার্ধটা বের করতে পারি সেই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারবো। যদি পারি, আজকের জন্য লাস্ট কিভাবে শক্তিটা বের করব। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, যেহেতু আমার রিলেটেড কনসেপ্ট এটা আমরা শেষ করে দিতে চাচ্ছি। আমাদের শক্তি কিভাবে বের করব, শক্তির ফর্মুলা তোমরা কেমিস্ট্রিতে যেটা মুখস্থ করছো, অনেকে মুখস্থ করছো, অনেকে আসলে প্রমাণ জানো। তো আমরা এখানে দেখবো আসলে আমাদের যা যা দরকার আমরা আমাদের মতো করে পড়বো। বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হলে এবার আজকের জন্য লাস্ট কনসেপ্ট, এতটুকু সবার ক্লিয়ার কিনা। এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে ওকে, যদি ক্লিয়ার হয় আমি সামনের দিকে আগাই। এবার হচ্ছে কোনো একটা কক্ষপথে যে কোনো একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের শক্তি কত আমরা জানি। দুই ধরনের শক্তি আছে, আমরা শক্তি বলতে যান্ত্রিক শক্তিটাই মিন করি মেইনলি। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো আমরা গতিশক্তিটাও বের করব, বিভব শক্তিটাও বের করব। আসো আমরা গতিশক্তি বের করি, বিভব শক্তি বের করি। তাহলে আমাদের একটা আমার কথা, আমরা প্রথমে গতিশক্তিটা বের করি। হ্যাঁ, যে গতি শক্তিটা আসলে কত। তাহলে আমরা যে কোনো কক্ষপথে মোট শক্তি সমান বলতে পারবো গতিশক্তি কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন আমরা জানি গতিশক্তির ফর্মুলা ইকে সমান আমরা জানি 12 mv²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই 12 ×
এম ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে, তাহলে আমরা যে কোনো একটা কক্ষপথ যদি আমরা চিন্তা করি, আমার এনতম কক্ষপথের জন্য আমার এটা নিশ্চয়ই বুঝতেই পারতেছো, যে কক্ষপথে এনতম কক্ষপথের জন্য হচ্ছে বি এন স্কোয়ার, কারণ এনতম কক্ষপথ। তাহলে আমরা বি এন এর মানটা আমার এখানে দেওয়া আছে, আমরা মানটা বসে দিলে কি হয়, ই স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন নট এম আর এন। এখানে একটু খেয়াল করলে তোমরা দেখবা আমার এখান থেকে এম এম চলে যাচ্ছে। এবার আমরা এখান থেকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, ভাই হাফটা সামনে আসে থাকুক, আর এটাকে 4 এপসাইলন নটকে এভাবে লিখতে পারি না, 1/4 এপসাইলন নট আমরা এভাবে লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি, আমরা 1/4 এপসাইলন নট ইন্টু আমরা লিখতে পারি ই স্কোয়ার ডিভাইড বাই আর এন। তাহলে একটা সুন্দর একটা ফর্মেট আনলাম আর কি, যে হাফ ইন্টু 1/4 এপসাইলন নট ই স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। এটা হচ্ছে গতিশক্তি, অথবা তোমরা ডাইরেক্ট সরাসরি লিখে দিতে পারো, সেটা হচ্ছে হাফ ইন্টু, হাফটা আলাদা রাখতেছি একটু কারণে, তোমরা দেখবে একটু পরে, ই স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন নট আর এন বলতে পারি, 4 এপসাইলন নট আর এন। যদি কখনো পরীক্ষায় তোমাকে বিভব শক্তি গতিশক্তি বের করতে বলে, তুমি এই সূত্র দিয়ে গতিশক্তি বের করে ফেলতে পারবা। এবার আসা হচ্ছে ভাই বিভব শক্তি কীভাবে বের করব। আমরা জানি আমরা বিভব শক্তিটা এখানে পটেনশিয়াল যে এনার্জিটা আদানের ক্ষেত্রে সেটা হচ্ছে কেন সিম্পল, বিভব শক্তি মানে কি, তা সে কতটুকু ওই অবস্থানে ধরে রাখতে পারতে, সেটাকে আমরা বলি তার যে বিভবের কারণে যে শক্তি সেটা দিয়ে আমরা বের করতে পারি। এবং আমরা যদি এখানে করি ইলেকট্রনের বিভব শক্তিটা আমরা বলতে পারি ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ই ইন্টু তার বিভব হচ্ছে ভি। এখন তুমি বলতে পারবে মাইনাস ই কেন দিলেন, কারণ ই বলতে তো আমি 1.6 × 10⁻19 বুঝলাম। বিভব যেহেতু আমার স্কেলার রাশি, এই বিভবের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু বিভচ্ছ। আমরা ওই যে আমাদের 2 নাম্বার অধ্যায়ে খুব ভালো করে বলছিলাম, বিভব যেহেতু স্কেলার রাশি, বিভবের ক্ষেত্রে চিহ্নটা বিভচ্ছ। কেন, বিভব ধনাত্মক যে কথা, বিভব ঋণাত্মক সেম কথা না। একটু আগে যে বল করছিলাম, বলের ক্ষেত্রে হচ্ছে চিহ্ন দিয়ে বুঝি আমি দিক কোন দিকে, বিভবের তো কোনো দিক নাই, সো বিভবের মানটা ধনাত্মক ঋণাত্মক হইতে পারে, ওই কারণে বিভবের ক্ষেত্রে চিহ্ন বিভচ্ছ। ই বলতে আমরা শুধুমাত্র আধানের মানটা বুঝতেছি, তাহলে ইলেকট্রনের আধান কেমন হয়, মাইনাস ই, কারণ চিহ্ন সহ। এবার আসি ভাইয়া মাইনাস ই ইন্টু বিভর ফর্মুলা কি 1/4 এপসাইলন নট কিউ বাই আর। কিউ বলতে এখানে বুঝাই ই, আর বলতে এখানে বুঝাই আর এন। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি মাইনাস 1/4 এপসাইলন নট ইন্টু ই মিলে ই স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি ই স্কোয়ার, আর এইদিকে হচ্ছে আমার আর এন। তাহলে এটা হচ্ছে আমার কি বিভব শক্তি। তাহলে একটু খেয়াল করো, বিভব শক্তি এটা পাইলাম, আর একটু আগে তো গতিশক্তি পাইলাম, ইকে ইকোয়াস টু মাইনাস ইকে ইকোয়াস টু হচ্ছে হাফ ইন্টু ই স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন নট আর এন। বুঝতেই পারতেছো, একটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা আর একটা হচ্ছে বিভব শক্তির ফর্মুলা। এটা বিভব শক্তির ফর্মুলা, এটা আমার গতিশক্তির ফর্মুলা একটু আগে পাইছিলাম। এখন গতিশক্তি বিভব শক্তি দুইটা যদি জানি, এখান থেকে আমাকে কি বের করতে হবে, ভাই মোট শক্তি বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি মোট শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে আমরা বলতে পারি গতিশক্তির ফর্মুলা হাফ ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর এন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যায় ই স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন নট আর এন। এখান থেকে আমি আনসার পাবো মাইনাস হাফ ইন্টু ই স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন নট আর এন। বুঝতে পারতেছো, আমরা যদি এটা কমন নিই, হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ, সেটা আমরা বসালাম, এটা হচ্ছে মোট শক্তিটা, এটা হচ্ছে কি মোট শক্তি। এবার আমরা গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারি ই এর ফর্মুলা হচ্ছে মাইনাস 4 × 8 ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট এম আর এন। এটা হচ্ছে মোট শক্তির ফর্মুলা। এখানে লিখে রাখি ই ইকুয়ালস টু মাইনাস ই স্কোয়ার ডিভাইড বাই 8 এপসাইলন নট এম আর এন। এটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ছো যে আমার এটা হচ্ছে আমাদের টোটাল শক্তিটা বের করার ফর্মুলা, যে আমাদের মোট শক্তি বের করার ফর্মুলা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের, এভাবে আমরা বের করতে পারি। কিন্তু কথা হচ্ছে এভাবে যদি তুমি বের করতে যাও, সিম্পল কথা হচ্ছে ভাইয়া আর এন এর মানটা জানা লাগবে। এখন কথা হচ্ছে এই যে আর এন এর মানটা, এই আর এন এর মানটা আবার এই ফর্মুলা দিয়ে বের করতে হবে না। তো আমার কথা হচ্ছে আর এন এর মান বের করে তারপর এখানে বসাই করব, এর থেকে বেটার আর এন এর মানটা সরাসরি বসাই দিই। আসো আমরা এবার সরাসরি বসানোর চেষ্টা করি, মানে আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা বের করতে চাচ্ছি, যে ফর্মুলা দিয়ে সরাসরি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা তো অলরেডি শক্তির ফর্মুলা জানলাম, ই ইকুয়ালস টু মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট এম
আর এন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ইকুয়ালস টু মাইনাস ই স্কোয়ার ডিভাইড বাই 8 পাই এপসাইলন নট এম ইন্টু 1/rn না, আমরা এখানে এটাকে এবার লিখতে পারি 1/rn। তাহলে rn এর মান যদি এটা হয় 1/rn এর মান কী হবে উল্টা, তাহলে 5m ই স্কোয়ার ডিভাইড বাই এপসাইলন নট এন স্কোয়ার এস স্কোয়ার। এবার তুমি কাটাকাটি করো ভাইয়া, এম চলে যাবে ভাইয়া, 5 চলে যাবে। তাহলে আমার এখানে কি হচ্ছে ভাইয়া, আমরা নিচে দেখতেছি ভাইয়া মাইনাস আমার কি আসতেছে, এখানে হচ্ছে আমার এপসাইলন নট মিলে হচ্ছে এপসাইলন 8 এপসাইলন নট স্কোয়ার, এরপর হচ্ছে আমার এন স্কোয়ার এইচ স্কোয়ার, উপরে কি থাকে আমার ই স্কোয়ার মূল হচ্ছে e⁴। তাহলে আমরা এখান থেকে নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, আমার e⁴ আর এদিকে আছে আমাদের কি কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা এনতম কক্ষপথের জন্য উপরেরটা এম আসার কথা। আচ্ছা একটু ওয়েট, আমরা আগের বার যে ক্যালকুলেশন করছিলাম তোমরা একটু ক্যালকুলেশন করে দেখিও, এখানে এম আসার কথা না, এখানে এম আসার কথা না, কাটাকাটি যাওয়ার কথা, যার কারণে এখানে এম থাকবে না। তাহলে আমার এখানে এম থাকবে না, আর এদিকে তো আমার একটা এম আছে, ওই কারণে বলতেছি মিলতেছে না কেন, m⁴। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে এনতম কক্ষপথের শক্তির ফর্মুলা। এটা হচ্ছে কার ফর্মুলা, এনতম কক্ষপথের শক্তির ফর্মুলা। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অলওয়েজ শক্তিটা আমার কেমন আসবে, নেগেটিভ আসবে। এর মানে আমাদের ইলেকট্রনের শক্তি অলওয়েজ নেগেটিভ, শক্তি অলওয়েজ কেমন, নেগেটিভ। ওই কারণে ইলেকট্রনটাকে আমার যে কোনো কক্ষপথ থেকে অন্য কক্ষপথে নিতে হলে, মানে উপরে নিতে হলে, এখান থেকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে হলে আমাকে শক্তি দিতে হয়, মানে কাজ আমাকেই করতে হয়। তাহলে আমরা বলতে পারি শক্তিটা হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে মাইনাস m⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ এটা ঠিক করছি আমি, তোমরা কমেন্ট করছো, অনেকে জানাইছো, আমি আসলে আজকে কমেন্টে ঝামেলা করতেছে, তো এখানে এমটা আমি এক্সট্রা দিয়ে দিয়েছিলাম, এমটা আমরা যদি বাদ দিয়ে দিই দেন এবার ঠিক আছে আমার ফর্মুলা আসবে এটা। তাহলে আমরা আর ফর্মুলা এটা শেখার দরকার নাই, তো এটা হুদি শিখার কি দরকার, এক্সট্রা ফর্মুলার দরকার না, আমরা ফর্মুলা একটাই শিখবো, এই ফর্মুলাটা। তাহলে আমরা এনতম কক্ষপথের শক্তির ফর্মুলা শিখে গেলাম, সেটা হচ্ছে মাইনাস m⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে আমার রানিং ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো কক্ষপথের শক্তি বের করতে পারবো, এবং এখান থেকে বুঝলাম শক্তি অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়। এবার আমরা এখান থেকে তোমাদেরকে দেখাবো ভাইয়া, কি দেখাবো, 1 নম্বর কক্ষপথের শক্তি। তাহলে আমরা এনতম কক্ষপথের শক্তি যদি এটা হয় মাইনাস m⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে আমরা 1 নম্বর কক্ষপথের শক্তি কি পাবো, E1 ইকুয়ালস টু মাইনাস m⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার, এন এর মান হচ্ছে 1 স্কোয়ার দিলে আমি আর 1 দেওয়ার দরকার নেই, ডিভাইড বাই এইচ স্কোয়ার। এই E1 এর মান ক্যালকুলেশন করলে তুমি পাবা মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট, যদি আমার ভুল না হয়ে থাকে এটাই হবে, আমি একটু তাও কনফার্ম হয়ে নিই, মাইনাস 13.6, হ্যাঁ মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট পাবো। কার জন্য ভাই, প্রথম কক্ষপথের জন্য। এখন যদি আমি এটাকে এভাবে সাজায় লিখি ভাই, আমি এটাকে লিখলাম মাইনাস, আমি এখানে লিখলাম 1/n স্কোয়ারটাকে যদি আলাদা করি, 1/n স্কোয়ারটাকে আলাদা করে বাকি যেটা সেটা কিন্তু 1 নাম্বার, আমরা আগে থেকে বলতে পারি এটা হচ্ছে E1। তাহলে আমরা বলতে পারি ভাইয়া প্রথম কক্ষপথের শক্তি E1 ইকুয়ালস টু আমরা জানি মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট, এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, এই যে 1/n স্কোয়ার E1, তাহলে 1/2 স্কোয়ার ইন্টু E1, এর মানে 1/4 E1। একইভাবে 3 নম্বর কক্ষপথের শক্তি কত, 1/3 স্কোয়ার ইন্টু E1, এর মানে 1/9 E1। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো,
তাহলে এভাবে আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা পাবো, এটা হচ্ছে আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে ভ্যাগ, আর একটা হচ্ছে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে শক্তি। যে কোনো কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ, ইলেকট্রনের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তি আমরা বের করার মতো ফর্মুলা পেয়ে গেছি। এখন আমরা যদি ফর্মুলা পেয়ে যাই, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, বাকি জিনিসটা আমরা ইনশাল্লাহ আগামী দিন কভার করব। তবে আমরা চাইলে আরেকটা জিনিস কভার করতে পারতাম, যে আমাদের এই যে শক্তির যে পার্থক্য, সেটা আমরা আজকে চাইলে করে ফেলতে পারতাম, বেশিক্ষণ আমাদের টাইম লাগতো না আসলে। তাও আমরা আজকে না করি, আমরা পরের দিনে করব, কোনো সমস্যা নাই। তো আচ্ছা, না হয় একটা কাজ করি, যেহেতু করছি আর একটু কষ্ট করো। আমরা এনতম কক্ষপথের শক্তি তো বের করে ফেলছি, এবার আমরা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা আসি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে। ওকে, তাহলে আমার উচ্চ কক্ষপথকে নাম দিচ্ছি E2। একটু ভালো করে খেয়াল করো, উচ্চ কক্ষপথটাকে নাম দিচ্ছি হচ্ছে E2, আর নিম্ন কক্ষপথটাকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের EN2 নাম দিচ্ছি, আর নিম্ন কক্ষপথটাকে নাম দিচ্ছি EN1। তাহলে সে কি করলো, সে হচ্ছে আমার N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে আসলো। কোথায় আসলো? আমাদের 2 নাম্বার কক্ষপথ থেকে N2 থেকে N1 এ আসলো। N2 মানে হচ্ছে যে কক্ষপথ থেকে আসতেছে, N1 মানে হচ্ছে যে কক্ষপথে আসলো। তাহলে এটা হচ্ছে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যদি আসে, সে শক্তি বিকিরণ করে। এই যে শক্তি বিকিরণ করে, সেই বিকিরিত শক্তির আমার কম্পাঙ্ক বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি E2 মাইনাস E1। আমরা খুব ভালো করে জানি। তাহলে আমার E2 বলতে আমরা কি বুঝতেছি, সিম্পল, আমরা বসাই E2 আমাদের EN2 মাইনাস EN1। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা যদি বসাই, আমরা এখানে নিচে বসাই, তাহলে প্রথমটার ফর্মুলা মাইনাস m e⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার, n স্কোয়ারের জায়গায় হবে n2 স্কোয়ার h স্কোয়ার, আর এরপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে m e⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার n1 স্কোয়ার h স্কোয়ার। এখান থেকে আমরা কমন নিতে পারি কি? আমরা যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে আমরা কমন নিব হচ্ছে টোটাল পুরোটা থেকে, হ্যাঁ পুরোটা থেকে আমরা কমন নিব হচ্ছে, মনে করো মাইনাস m e⁴ কমন যায়, 8 এপসাইলন নট স্কোয়ার আর h স্কোয়ার কমন যায়। তাহলে আমরা পাচ্ছি 1/n2 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার। তো আমরা যদি মাইনাসটা ভিতরে ঢুকাই দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এটা হচ্ছে কার মান? f এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি f মানে হচ্ছে কত? f মানে হচ্ছে m e⁴ ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার h কিউব হয়ে যায়, h কিউব হয়ে যায় 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে কার মান? আমার যে শক্তিটা বিকিরিত হচ্ছে, যে আলোটা বিকিরিত হচ্ছে, ওই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক। এটা হচ্ছে কার মান? কম্পাঙ্কের মান। এটা হচ্ছে কার মান? কম্পাঙ্কের মান। এখন তোমাকে এখান থেকে যেটা একটা বের করতে হয় সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা আর কিছুই না, এটা হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি। কম্পাঙ্কের আমাদের তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের তরঙ্গের বিপরীত রাশি। তরঙ্গ সংখ্যা এটাকে আমরা বলি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি। তাহলে আমরা এই তরঙ্গ সংখ্যাকে সাধারণত f বার দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি 1/λ। তো আমরা তো জানি b = f λ, আলোর ক্ষেত্রে বলতে পারি c = f λ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/λ হচ্ছে f/c। তাহলে আমরা এটা বলতে পারি f/c। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই f বারটা বের করতে হবে। তো f প্রাইম মানে হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। সেই তরঙ্গ সংখ্যা আমরা কিভাবে বের করব? সিম্পল, একটু খেয়াল করে দেখো। তরঙ্গ সংখ্যা f বার আমরা বলতে পারি f/c। তো f/c মানে কি? f আমার আছে, তাকে c দ্বারা ভাগ করব। তাকে যদি c দ্বারা ভাগ করি, m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার, আগে ছিল h কিউব, এখন হয়ে যাবে c h কিউব, এক্সট্রা করে একটা c আসলো, আর এখানে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। মাথায় রাখবা n1 মানে যেখানে গেল, n2 মানে হচ্ছে যেখান থেকে গেল। এখান থেকে আমরা বলতে পারি এই যে অংশটা দেখতেছ, এই পুরোটা একটা ধ্রুবক মিন করে। কি মিন করে? ধ্রুবক। এবং এই ধ্রুবকটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এটাকে আমরা বলি কি? রিডবার্গ ধ্রুবক, যাকে আমরা সাধারণত RH দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? RH দ্বারা। এবং এই RH এর মান
আর এস মানে হচ্ছে কি me⁴ ডিভাইড বাই 8 এপসাইলন স্কোয়ার CH কিউব। তুমি যদি এটা ক্যালকুলেশন করে এটা মান পাবা, যে মানটা পাবা সেই মানটা আমরা একটু লিখে দিই 1.097 ইন্টু 10⁷ পার মিটার, অথবা কেমিস্ট্রিতে তোমরা পার সেন্টিমিটারে করতা, সেখানে এভাবে একটা দিয়েছিল 109,678 পার সেন্টিমিটার, এরকম একটা ভ্যালু। তো আমার ফিজিক্সে ক্ষেত্রে পার মিটারে করতে হবে, যেহেতু এসআই একক। আর রিডবার ধ্রুবক যেহেতু জানো, এখান থেকে তোমরা অনেকগুলো সিরিজ জানো, এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, পুন সিরিজ, তো সিরিজগুলো আমাদের এখানে নাই, তবে তোমরা জেনে রাখা ভালো, যেহেতু রিলেটেড টপিকস অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে। আজকে এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি যে কাজটা করলাম, আমাদের যা যা দরকার সব কিছু করে ফেললাম, আর আমাদের কিছু দরকার নেই, আমাদের আগামী ক্লাসে বাকিটা করব। আমাদের আজকে ম্যাক্সিমাম জিনিস ছিল আমাদের কেমিস্ট্রির টপিক, তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়ে আসছো, সেই জিনিসগুলো ওইখানে আমরা একটু ফ্রেশার দিয়ে অনেক কিছু পড়াই ফেললাম, কারণ হচ্ছে এছাড়া কোনো উপায় ছিল না, কারণ কেমিস্ট্রিতে তোমাদেরকে মেইনলি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এখন নতুন করে করতে যাই, যদি একবারে সব ডিটেলস বলতে যাই, সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে। আর একজন বললো -EB কেমনে, -EB, ওরে বাবা এই সিম্পল জিনিসটা তোমরা জানো না, এই পর্যন্ত এটা আমি লাইভ ক্লাসগুলোতে কতবার বলছি হিসাব নাই। এই যে কৃতকাজ W=QV, এখন এখানে বিভব শক্তিটা হচ্ছে কিউ মানে হচ্ছে ইলেকট্রনের আদান, -E × V বিভব, শেষ। তো তাহলে ইলেকট্রনের ই মানে আমরা বলছিলাম 1.6 × 10⁻19। তো বিভব এখানে শক্তির ক্ষেত্রে তো ধনাত্মক ঋণাত্মক আছে, সেক্ষেত্রে আমাকে চিহ্ন সহকরণ করতে হবে। চিহ্ন সহকরণ করলে ই তো শুধু মান বোঝায়, তার সামনে একটা মাইনাস দিলাম, ওই কারণে ইপি ইকুয়াল হচ্ছে -EB, কারণ শক্তি আর কৃতকাজ সেম কথা। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। সবাই বই থেকে খুব ভালো করে জিনিসগুলো পড়ে ফেলবা, আমাদের এতটুকু পর্যন্ত খুব ভালো করে পড়ে ফেলবা। এরপর আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বাকি জিনিসগুলোতে আমরা যাব, আর মেইনলি হচ্ছে আমাদের আগামী ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা নিয়ে, নিউক্লিয়াসের গঠন নিয়ে, নিউক্লিয়াসের ঘনত্ব বের করবো, হ্যাঁ, আগামী ক্লাসে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।